নগ্ন পিঠে কারো তপ্ত স্পর্শ পেয়ে কেঁপে উঠল অয়ন্ত্রী। পেছনে ফিরতেই বলিষ্ঠ বাহু চেপে ধরল তার চোখ। নড়াচড়া করার ন্যূনতম শক্তিটাও আবদ্ধ হয়ে গেল অদৃশ্য মানুষটার কাছে। ভয়ে হৃদস্পন্দন ক্রমশ বেড়ে চলেছে। চিন্তা ভাবনার ক্ষমতাটাও যেন অবশ্যই রয়েছে। গলা দিয়ে শব্দ বেরোনো কষ্টকর হয়ে উঠেছে। তাও ব্যর্থ চিৎকার করতেই আরেকটা হাত চেপে ধরল তার ঠোঁটচোরা কানের কাছে। গম্ভীর এক পুরুষালী কণ্ঠে বলে উঠল, এটা ভার্সিটি, কোনো শপ করা জায়গা না যে এইভাবে পিঠ পেট দেখিয়ে শাড়ি পরে নিজেকে ছেলেদের সামনে উপস্থাপন করতে হবে। আশা করি আপনি অবশ্যই এটা মাথায় রাখবেন। এই শব্দ অন্য কোথাও দেখতে পারেন। লোকে টাকা ছুঁড়ে মারবে ফর্সা পিঠ পেট দেখে। আরও অনেক কিছু অফার করতে পারে। উচ্চ মধ্যবিত্ত পরিবারের মেয়ে থেকে দেখা গেল হুট করেই বড়লোক হয়ে গেলেন, তাই না ম্যাডাম? অয়ন্তী কপাল কুঁচকে ফেলল কথা শুনে। সে কখনোই এমন টাইপের মেয়ে না। উচ্চ মধ্যবিত্ত পরিবারের মেয়ে সে। কখনোই এই ধরনের অভ্যাস তার মধ্যে বাসা বাঁধেনি। লোকটার মন মানসিকতা দেখে অয়ন্তর ঘৃণা হচ্ছে। ছি, লোকটার সাহস হয় কী করে ওর সম্পর্কে এসব নোংরা কথা বলার? লোকটাকে অয়ন্তী তাও জানে না। লোকটার কণ্ঠ কোনো কালে কোথাও শুনেছি কি না মনে পড়ছে না, কিন্তু মনে হচ্ছে চেনা কণ্ঠ। কোথাও একবার হলেও সেই কণ্ঠ শুনেছে, কিন্তু কোথায় না মনে পড়ছে না। অতিরিক্ত রাগ আর নার্ভাস হয়ে এবার কেঁদেই দিল সে। লোকটার সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে থাকলেও নিজেকে ছাড়ানোর প্রচণ্ড চেষ্টায় লেগে পড়ল। এক পর্যায়ে লোকটার শরীরের সাথে লেপ্টে থাকা হাত জোড়া কোনোভাবে মুক্ত করে নিয়েই নিজেকে ছাড়ানোর চেষ্টা চালালো। কোনো কাজ হলো না। অদৃশ্য মানবটা এক পাও নড়ল না। অয়ন্তী আরও ক্ষিপ্ত হলো। নিজের নখের আঁচড়ে ভরিয়ে তুলল লোকটার হাত, গলা। কিছুটা সময় পরই লোকটা হালকা কণ্ঠে বলে উঠল, এত বড় নোখ রেখেছো কেন? এইভাবে মানুষকে আহত করার জন্য নাকি? ভেবেছিলাম শান্ত টাইপের ভদ্র একটা মেয়ে তুমি, কিন্তু এত দেখি পুরোই রণচণ্ডী। এত এত ফাজলামি সহ্য হবে না আমার। একবারে থাবড়িয়ে না চড় দিয়ে দাঁত ফেলে দেবো এসব আমার সাথে করতে আসলে। লোকটি বললেও তেমন কিছু বলল না। লোকটি বললেও তেমন কিছু করল না। অয়ন্তীর ঠোঁট থেকে হাত সরিয়ে উল্টা দিকে ঘুরিয়েই হাত জোড়া নিচের বলিষ্ঠ বাহু দিয়ে চেপে ধরল অদৃশ্য মানব। কানের কাছে মুখ নিয়ে আবারও ফিসফিস করে বলে উঠল, চিৎকার করলেই করে চুরি দিয়ে গলা কেটে দেব বলে দিলাম কিন্তু। অয়ন্ত্রী ভয়ে চুপসে গেল। সারা শরীর ঘামাচ্ছে। শরীর এক প্রকার নইয়ে এসেছে তার। কাপা গলায় লোকটিকে উদ্দেশ্য করে বলল, কে 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 আপনি? আমি কি ক্ষতি করেছি আপনার? লোকটা কিছু বলল না। কিছুক্ষণ নীরব থেকেই কঠিন কণ্ঠে বলল, ক্ষতি তো করেই ফেলেছ মিস অয়ন্তী আহমেদ অন্তি। এখন তুমি কিংবা আমি কেউই এই ক্ষতির ক্ষতিপূরণ দিতে পারবো না। ইউনো, তুমি আমার কত বড় ক্ষতি করেছো। অয়ন্তী ভাবল কোনো কালে কারো খুব বড় ক্ষতি করেছে কিনা মনে পড়ছে না তার। মাথাটা ছিমছিম করছে। মনে হচ্ছে এক্ষুনি বুঝি ঢলে পড়ে গেল সে। গলা দিয়ে আর কোনো কথা বের হচ্ছে না। কিছুটা সময় পরই বুঝতে পারল তার কপালে বিচরণ করছে কারো ঠোঁট চোরা। কিন্তু কিছু বলার বা নিজেকে ছাড়ানোর বিন্দুমাত্র শক্তিও তার দেহে নেই। ভয়ে শরীর থরথর করে কাঁপছে। ঘামে ব্লাউজ ভিজে উঠেছে। অবাধ্য খোলা চুলগুলো আষ্টে পিষ্টে আছে সামনের মানুষটার সাথে। নিঃশ্বাস ঘন হয়ে এসেছে তার। অদৃশ্য মানুষটা অয়ন্তীর দুর্বলতা বুঝতে পারল কিনা কে জানে। অয়ন্তীকে পেছনের দিকে ঘুরিয়ে একটা রুমাল দিয়ে বেঁধে দিল চোখ জোড়া। তারপর অয়ন্তী আর তার স্পর্শ পেল না। দুর্বল শরীরে স্বস্তি ফিরে এলো যেন। দুর্বল হাতে রুমালের বাঁধনটা খুলে এদিক ওদিক তাকালো, কিন্তু কোথাও কাউকে দেখল না। রুমালটার দিকে তাকিয়েও কোনো অর্থ খুঁজে পেল না। হাত পা কাঁপছে তার। শরীরের ভরটাও নিজে নিতে পারছে না। নিঃশ্বাস ঘন হয়ে আসছে। শরীর কেমন অবশ হয়ে আসছে। সামনে থাকা বেঞ্চটায় থপ করে বসে পড়ল অয়ন্তী। দেয়ালের সাথে মাথাটা হেলিয়ে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। ভার্সিটির মাঠ ভরে গিয়েছে অসংখ্য শাড়ি পরিহিত রমণী আর পাঞ্জাবি পরিহিত যুবককে। এত ভিড়ের মাঝে মাঠের এক কোণে প্রিয়া, জেনি, মেহু, বিনয়, রিয়া তার অপ্রের গল্প জমে উঠেছে খুব জমজমাট হয়ে। ভার্সিটিতে বসন্ত বরণ উৎসবে সবাই উপভোগ করছে নিজেদের মতো।
অয়ন্তী আড্ডা থেকে উঠে মিনিট 15 হয়ে গিয়েছে, কিন্তু এতক্ষণ করছেটা কি তা সবার মনে প্রশ্ন জাগল। অব্র উৎসাহী কণ্ঠে বলে উঠল, অন্তি গেলটা কই, হাওয়া হয়ে গেল নাকি? মেহু অপ্রের দিকে তাকিয়ে মৃদু হাসল। এই ছেলেটাকে দেখতে দেখতে যদি মরেও যাই সে ক্ষতি হবে না। উজ্জ্বল ফর্সা শরীরটা আসলেই অপ্রের জন্য মানানসই। ঘন কালো চুল আর ঘন পাপড়িতে ঢাকা চোখ দুটো বরাবরই মুগ্ধ করে মেহুকে। গলার ডান পাশে কালো কুচকুচে তিলটা আরও উজ্জ্বল করে তুলে অপ্রকে। কালো রঙের পাঞ্জাবিতে দুর্দান্ত দেখতে লাগছে তাকে। মেহু ঠোঁটজোড়া জিহ্বা দিয়ে স্পর্শ করিয়ে হেঁচে নিয়ে মৃদু গলায় বলল, বললো তো শাড়ির পিন খুলে গেছে, ঠিক করতে যাচ্ছে, মিনিট 5 পর ফিরে আসছে। কিন্তু এতক্ষণ করছেটা কি অন্তি? মেহুর কথাটাকে পাত্তা না দিয়েই বিরক্তি ভরা দৃষ্টিতে অন্যদিকে তাকালো অপ্র। কেন জানি না মেহু নামক মেয়েটাকে তার সহ্য হয় না, একেবারেই না। তবুও বন্ধুমহলের সবার জন্য তার সাথে মিশতে হয়। অপ্রের মস্তিষ্ক এটাই বলে, মেহুর সাথে কথা না বললেই সে বাঁচে। কিন্তু বন্ধুমহলের প্রয়োজনে কথাটা না বলা আর হয়ে ওঠে না। 3 বছর হলো মেহুকে সে চেনে। অনার্স ফার্স্ট ইয়ার থেকে এখন অনার্স থার্ড ইয়ার শেষ হওয়ার পথে। তবু অপ্রিয় থেকে প্রিয় হয়ে উঠতে পারেনি মেহু। মেহু আর অপ্রের দিকে তাকে প্রসঙ্গটা পাল্টানোর জন্যই প্রিয়া এককাল হেসে বলে উঠল, দোস্ত, আমার তো মনে হচ্ছে অন্তি লুকিয়ে চুরিয়ে প্রেম করছে। প্রেমিক হয়তো আসতে দিচ্ছে না। প্রিয়ার কথাটা একেবারেই ভালো লাগলো না জেনির কাছে। মুখে চোখে ফুটে উঠেছে বিস্তর বিরক্তি। চোখ মুখ কুচকে কিছু বলতে যাবে তার আগ মুহূর্তেই প্রিয়া হাব নিয়ে বলল, নয়তো তোরাই বল, শাড়ি পিন ঠিক করতে 15 মিনিট সে কি করছে? নিশ্চয় প্রেমিকের সাথে প্রেমালাপে ব্যস্ত হয়ে আমাদের ভুলে বসেছে। এম আই রাইট? জেনি দ্বিগুণ বিরক্ত হলো। বিরক্তটা চোখে মুখে স্পষ্ট ফুটে উঠেছে। কপাল কুচকে নিয়ে চশমাটা ঠিক করে ছাজালো কণ্ঠে বলে উঠল, দোস্ত, তোর এইসব আবাল মার্কা কথা তোর কাছেই রাখ। আমরা জানি কে প্রেমিকের সাথে প্রেমালাপ করতে গিয়ে হারিয়ে যায়। সো এসব কথা তোর ছোট ব্যাগটার ভেতরে রাখ। সরি, তোর প্রেমিকের দেওয়া ব্যাগটায়। জেনির কথায় হেসে উঠল সবাই। প্রিয়া হাসল না। নিজের অতি সুন্দর ব্যাগটাতে ঝুলে থাকা দুটো কার্টুনকে আলতো হাতে আদর করে দিয়ে বলল, উফ, আমার ব্যাগ নিয়ে পড়লি কেন? ব্যাগটা কত কিউট দেখ। এই যে কার্টুন দেখছিস, তার মধ্যে একটা আমি আর একটা রোহন। এভাবে বলবি না, আমার রোহ বেবি শুনলে কষ্ট পাবে তো। বিনয় প্রচুরা কোচকে বলল, রহু বেবি? বোন, তোর একটার পর একটা বেবি। জান, কলিজা দেখতে দেখতে অতিষ্ঠ হইতেছি। মানছি তুই সুন্দরী, তাই বলে জামা কাপড়ের মতো বয়ফ্রেন্ড পাল্টাবি? বাপরে বাপ! তাও যেটা পাস ওইটার সাথে চিপকাইয়া থাকোস অল টাইম। আজ কেমনে কেমনে ওই রোহান নেই। প্রিয়া রেগে উঠল, গর্জন করে বলে উঠল, কাইল্লা, এজন্যই তোর ভাগ্যে গার্লফ্রেন্ড জোটে না। ঝগড়ার এক পর্যায়ে বিরক্ত হয়ে মেহ শান্ত গভীর কণ্ঠে বলে উঠল, ঝগড়া থামাবি তোরা? অন্তিকে কল করতো বিনয়। এতক্ষণ করছেটা কি ও? কোনো সমস্যা হয়েছে নিশ্চয়। আমার মোবাইলের ব্যালেন্স শেষ। মেহর কথায় নিজেদের থামিয়ে নিল বিনয় আর প্রিয়া। বিনয় খোশ মেজাজে বলে উঠল, কল রিসিভ করে বলবে, ভাই আমারে না কিডন্যাপ করে বেঁধে রাখছে, তাই আসতে পারছি না। কথাটা বলেই হুহা করে হেসে উঠল বিনয়, সাথে রিয়াদ। প্রিয়া জেনিও অব্র মুচকে হাসল। মেহু আবারও বিরক্ত হলো, ঝাঁঝালো কণ্ঠে বলল, তোর কল করা লাগবে না, যা। আরে বাবা, করছি তো। বিনয় পকেট থেকে মোবাইলটা বের করে নিয়ে অয়ন্তীকে কল দিল। তারপর লাউড দিয়ে মোবাইলটা সবার মাঝখানে ধরল। দুবার রিং হতে ওপাশ থেকে কল রিসিভ করলো সে। কিছুক্ষণ নীরবতার পর হাঁপাতে হাঁপাতে অয়ন্তী বলে উঠল, বিয়ন শোন, কেমিস্ট্রি ডিপার্টমেন্টের দোতলায় 204 নং রুমটায় আয় ভাই। তুই না এলে অন্য কাউকে পাঠা, মেহুকে বল ও আসবে। আমার কেমন যেন লাগছে, হাত পা কাঁপছে, কথা বলতে পারছি না। বিনয় মূলত মজা করার জন্যই মোবাইলটা সবার মাঝখানে ধরেছিল। অয়ন্তীর এমন কথায় অবাক হলো 6 জনই। কপাল কুঁচকে নিয়ে মোবাইলটা কানে নিয়ে বলে উঠল বিনয়, আরে তোর কি হয়েছে? কথা এভাবে বলছিস কেন? অন্তি, তোর গলা কেমন যেন শোনাচ্ছে। বেবি প্লিজ,
তারপর 6 জনেই দ্রুত পা চালালো সেদিকে। সিঁড়ি বেয়ে কাঙ্ক্ষিত রুমটায় গিয়ে চমকে উঠল সবাই। মেহু তাড়াতাড়ি করে চাপটে ধরল অন্তিকে। চোখের কাগজ লেপটে রয়েছে মুখে, ঠোঁটের লিপস্টিকটাও ছড়িয়ে গিয়েছে। ঘামে চুপসে আছে ধবধবে ফর্সা মুখটা। গোছালো সুন্দর অন্তি আজ এলোমেলো ক্লান্ত ফর্সা মুখটা মিয়ে আছে। চোখগুলো আবছা খোলা, লম্বা কালো চুলগুলো এলোমেলো হয়ে মুখে জড়িয়ে আছে। আবছা চোখে মেহুকে দেখে এক হাত দিয়ে চড়িয়ে কাপা কণ্ঠে বলল, আমি বাসায় যাব মেহু। অব্র তাড়াতাড়ি জলের বোতলের জন্য ছুটল। প্রিয়া, রিয়াত আর জেনিও এসে দাঁড়িয়েছে পাশে। বিনয় শক্ত হাতে অন্তিকে সোজা করে দেয়ালে হেলান দিয়ে বসালো। অব্র পানির বোতল নিয়ে এসে অয়ন্তীর মুখে পানি ছিটকে দিল। অব্রকে ব্যস্ত ভঙ্গিতে দেখে অবাধ্য চোখজোড়া হা হয়ে তাকিয়ে রইল মেহুর। ফর্সা দেহের গড়নে মায়াবী মুখে হালকা খোঁচা দাড়ি, কপালে জমেছে অল্প বিস্তর ঘাম। পানির ছিটকে দিতে গিয়েই এক পর্যায়ে মেহুর দৃষ্টিতে চোখাচোখি হয়ে গেল তার দৃষ্টি। মেহু তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে নিচের দিকে তাকালো। অব্র কিছুটা বিরক্ত হলেও ভাবহীনভাবে অন্যদিকে ফিরে তাকালো। তার মতে মেহু তাকে ডিস্টার্ব করে না। অতি সাধারণ ঢেলেঢালা পোশাক পরিহিত, বেগুনি করে থাকে একটা মেয়ে সে, যাকে আধুনিকতার দিক দিয়ে গাইয়া অথবা সেকেলে মেয়ে নাম দেওয়া যায়। অন্যদিকে অব্র সুদর্শন, স্মার্ট, উচ্চবিত্ত পরিবারের মেয়ে। মেহু ফ্রেন্ড হিসেবেও হয়তো তার যোগ্য নয়। তার উপর মেহুর কল্পনা। কোনো ক্রমেই মেহু যা কল্পনা করে তা হতে পারে না, কিছুতেই না। রাতের আধারটা গভীর থেকেও গভীর হয়ে উঠেছে। রাস্তা অবিচল চলে থাকা গাড়িগুলো থেকে ভেসে আসছে আওয়াজ। চারদিকে হালকা বাতাস বয়ে চলেছে। অন্ধকার আকাশে আজ চাঁদের দেখা নেই। গুটি কয়েক তারা জায়গা করে নিয়েছে আকাশে। আদ্রিতা মনে মনে ভাবে, আজ আমাবস্যা নয়তো চাঁদের দেখা নেই কেন আজ আকাশে? তার মন হ্যাঁ উত্তর দিল। হোস্টেলের বেলকনিটা আজ তিক্ত থেকেও তিক্ত হয়ে উঠেছে তার কাছে। কেন তা তার জানা নেই। অনেকবার কারণটা খুঁজেও ব্যর্থ সে। হয়তো বৃথায় খুঁজে চলেছে কারণ, কিন্তু তবুও কারণ খুঁজতেই ব্যস্ত। একই বলে মানুষ উত্তর পাবে না জেনেও খুঁজে চলে। কোনো জিনিস পাবে না জেনেও তার পেছনেই পড়ে থাকে। কোনো কারণ ছাড়াই তারা অন্য কারণকে পাত্তা দেয়। অদ্ভুত জীবন নয় কি তবে মানুষ? হ্যাঁ, অদ্ভুতই। আদ্রিতা বার কয়েক ব্যস্ত রাস্তার পানে তাকিয়ে শ্বাস নিল। সাথে সাথে বেজে উঠল মসৃণ তলের মোবাইলটা। আদিবুড়ি কি রাগ করেছে নাকি? ওপাশ থেকে কথাটা শুনে মোটেও ভালো লাগলো না আদ্রিতার। অভিমানী সুরে বলে উঠল, তুই আমার রাগ ভাঙাবি নাকি? পুরুষালী কণ্ঠটা গভীর কণ্ঠে বলল, সে কি, আদিবুড়ি রাগ ভাঙানোর কেউ নেই? না রে, কেউই নেই। ইস, আচ্ছা আদিবুড়ি একটা কাজ করলে কেমন হয়? তুই তোর হোস্টেল থেকে টপকে বাসায় চলে আয়, আমি তো রাগ ভাঙিয়ে দেবো। ভাইয়া, তুই ইচ্ছে করেই আমাকে কষ্ট দিচ্ছিস। জানিস আমার কত কষ্ট হচ্ছে? আমি জানি তোরা কেউই এখানে এসে আমার কষ্ট কমিয়ে দিয়ে যাবি না, সো শুধু শুধু কষ্ট দিস না। ওপাশ থেকে জোরালো নিঃশ্বাসের আওয়াজ শোনা গেল। আদ্রিতা ভাবতে থাকে গত বছর এই দিনে তাদের বাড়ির ছাদে কতই না আনন্দ হয়েছিল। কেক কাটা, কেক মাখানো। আর আজ মা বাবা ভাইয়ের থেকে দূরে এসেছে আজ প্রায় কয়েক মাস। এই কমাসে অনেকবার মিস করেছে তাদের, তবে আজ একটু বেশি। বাবা মা কি পারতো না রাত 12টায় কল করে উইশটা করতে? বড় আপু তো পারতো একটা কল করে উইশ করতে। তার ভাইয়া কি পারতো না তার হোস্টেলের সামনে কেক নিয়ে এসে দাঁড়াতে? প্রিয়জনদের থেকে এটুকু প্রত্যাশা করা কি তার ভুল ছিল? মানুষ তো প্রিয়জনের থেকেই প্রত্যাশা করে। প্রত্যাশাগুলো দানা বাঁধে তাদের কাছেই তো ক্ষুদ্র থেকে বিহাদাকার হয়ে ওঠে ধীরে ধীরে প্রত্যাশার রূপ। অভিমানও জমে, রাগও হয় শব্দকাঙ্ক্ষিত প্রিয়জনদের কাছে। জন্মদিনের দিন এইসব রাগ কি আদৌ মানায় আদিবুড়িকে? ভাইয়া সরি, আজকে যাওয়ার কথা ছিল কিন্তু ভার্সিটিতে এইভাবে আটকে যাবো ভাবিনি। কাল সকালে রেডি থাকিস, বাড়িতে এসে সব রাগ ভুলে যাবি, প্রমিস। ভাইয়া, তুমি বরং চট্টগ্রামেই একটা জব করো প্লিজ, তাহলে তোমার সাথে অন্তত দেখা করা যাবে মন খারাপ করলে। তোমাদের থেকে এই দূরত্ব যে আর সহ্য হচ্ছে না।
আদি বুড়ি, সবটা তো তোর জন্যই। এত ভার্সিটি থাকতে খামোক ওই ভার্সিটির নাম এসেছে বলে যে ভর্তি হতে হবে তার তো কোনো মানে আছে কি? হ্যাঁ, অন্য ভার্সিটির লিস্টে তো তোর নাম এসেছিল, কিন্তু তুই আদ্রিতা কিছু বলল না, চুপ থেকে নির্বাকার আকাশে তাকিয়ে রইল। কিশোরী বয়সটা সত্যি অদ্ভুত, যদিও তাকে কিশোরী বলা যায় না, সে যুবতী, যৌবনে পা রাখা সদ্য এক যুবতী। হুট করে মন খারাপ তো হুট করে উৎফুল্ল হয়ে ওঠা, হুট করে রাগ তো হুট করে হাসির জোয়ারে ভেসে যাওয়া। সকালের আলো ফুটে উঠেছে উজ্জ্বলভাবে, ফুরফুরে বাতাসটা খোলা জানালা দিয়ে উপচে পড়ছে অয়ন্তীর শরীরে। অয়ন্তী জানালার গ্রিলে হেলান দিয়ে দাঁড়িয়ে বাহিরের প্রকৃতি দেখতে ব্যস্ত। দক্ষিণের জানালায় দাঁড়ালে আড়াআড়িভাবে অনেকটা দূরে দেখা পাওয়া যায় এক সবুজ মাঠের। সেখানে মাঝে মাঝেই পাড়ি জমায়, কিন্তু ছোট ছেলে মেয়ে প্রাণবন্ত শিশুগুলোকে দেখতে বরাবরই মন ভালো হয়ে যায় তার। কিন্তু আজ তাদের দেখা নেই সে মাঠে। সবুজ ঘাসগুলো বেশ চমৎকারভাবে ফুটে উঠেছে সূর্যের উজ্জ্বল আলোয়। মাঠে একপাশে থাকা কৃষ্ণচূড়া গাছের লালচে সবুজে ভরে উঠেছে। আকাশের নীলচে সাদা রঙের সাথে উঁচু কৃষ্ণচূড়া গাছের সবুজ পাতাকে ঘিরে রাখা লাল কৃষ্ণচূড়া ফুলের সৌন্দর্যটা অপূর্ব লাগলো অয়ন্তের কাছে। খোলা চুলগুলো হাতে খোপা করে নিয়ে গরম কোপের মগটায় চুমুক দিয়ে ভাবনায় মগ্ন হলো। কালকের ঘটনাটা ভেবেই শিউরে উঠল। বিছানায় পড়ে থাকা মোবাইলটা হাতে নিয়ে ডায়াল লিস্টে মেহুর নাম্বারটা খুঁজে নিয়ে কল করলো। মেহু বরাবরের সময় অনুযায়ী চলে কোন কালে কল করলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়নি, কিংবা কোন কালে কল করলে অপেক্ষাও করা লাগেনি তার জন্য। এবারও লাগলো না। দুবার রিং হতেই ওপাশ থেকে পরিষ্কার কণ্ঠে বলে উঠল মেহু। এখন কেমন ফিল করছিস শুনতি? কালকে হঠাৎ এমনটা হলো কেন তোর? কোনো কিছু দেখে ভয় পেয়েছিলে? অয়ন্তী বরাবরই মেহু বন্ধুত্বে মুগ্ধ হয়। তার বন্ধু মহলের সবগুলো বন্ধু থেকে এই মেয়েটাকে দেখলেই মনে হয় মেয়েটা সবাইকে প্রচুর বোঝে, প্রচুর বুঝতার মেয়ে সে। বন্ধু মহলের সবার থেকে হাইস্ট নাম্বার পেয়েও এতটুকু অহংকার বোধ নেই তার। মেয়েটা এত কেন সরল? কেউ বকে দিলেও মুচকি এসে তা মেনে নেয়। কোন কালে কারোর সাথে ঝগড়া করেছে কিনা মনে নেই অয়ন্তীর। অয়ন্তী মুচকি হেসে জবাব দিল, শোন, একটু আমার বাসার সামনে আসতে পারবি? তোর সাথে কথা ছিল। এখন হ্যাঁ রে, কালকের বিষয়টা নিয়ে। ইম্পর্টেন্স কিছু অন্তি? না মানে ভার্সিটিতে আসলেও তো বলতে পারিস। অয়ন্তী গলা খাকারি দিয়ে বলল, আমি আজ ভার্সিটি যাব না, মানে যেতে ইচ্ছে করছে না রে। তুই প্লিজ আসবি? এখন তো 4:30 বাজে। তুই বরং এক্ষুনি আমার বাসায় চলে আয়। এক কাপ কফি খেয়ে বাসার সামনের মাঠটায় বসবো। তুই তো আবার কোনো ক্লাস মিস দিস না। মেহু কিছুটা সময় নীরবতার পর বলল, আচ্ছা আমি আসছি, তুই চাপ নিস না অন্তি। রৌদ্র বাসের জানালা ঘেঁষা একটা সিটে বসে আছে। বাসের জানালা দিয়ে ঝাপটে আসছে ঠান্ডা ফুরফুরে বাতাস। কপালে এসে পড়েছে খাড়ো কালো চুলের একাংশ। গায়ে ব্ল্যাক কালারের টি শার্টের ওপর ব্লু কালারের শার্ট। হাতাগুলো গোটানো রয়েছে কোনই পর্যন্ত। কানে ইয়ারফোন জড়িয়ে দিয়ে গান শোনাতে মগ্ন। দৃষ্টি ছোটন্ত জানালার বাহিরের দৃশ্যে। হঠাৎ গানের বদলে মোবাইলের রিংটোন বেজে ওঠায় অবাক চাহিনিতে তাকালো সে। মোবাইলের স্ক্রিনে আদিপুরী নামটা দেখে মৃদু হাসল। ইয়ারফোনটা কানে থেকে খুলে নিয়ে মোবাইলটা কানে নিয়ে বলে উঠল, কি হলো বুড়ি, আসবি না নাকি? না আসলেই ভালো, আবার খরচটা আছে। ভাইয়া আমি কিন্তু রেগে যাচ্ছি এবার। তাই নাকি? তো ছোট শরীরে এত রাগ আসে কোথা থেকে? কাইন্ডলি একটু বলবি, জানলে সুবিধা হতো। তোর বইয়ের মাথা থেকে হয়েছে। আমি বাসে, ঝগড়া করা জায়গা না এটা। মানুষজন কেমন করে তাকাচ্ছে, নয়তো বোঝাতাম তোরে আমার বউ নিয়ে কথা বলার মজাটা কি। বল কি জন্য কল করছিস? তোকে হোস্টেল পর্যন্ত আসতে হবে না, আমি বাস স্ট্যান্ডে ওয়েট করব। 8টায় রওনা দিব, হবে? ভালোই তো, আমাকে তোর হোস্টেলের সামনে গিয়ে দাঁড়াতে হবে না। হোস্টেলে মানুষ থাকে কেমনে? হ্যাঁ, এইটাই তো বুঝে উঠি না আমি 8:25 মিনিটের মধ্যে পৌঁছে যাব। এমনই থাকে। ওকে রাখছি ভাইয়া। খেয়াল রাখিস নিজের বুড়ি। সবুজ ঘাসে মিয়ে থাকা মাঠের চারপাশে রয়েছে কয়েকটা ইট সিমেন্টের তৈরি বসার জায়গা।
তেমন একটা ইট সিমেন্টের তৈরি বসার জায়গায় বসে আছে অয়ন্তী আর মেহু। দুজনেই জুতো চূড়া খুলে একপাশে রেখে সতেজ সবুজ ঘাসে পা রেখেছে। মাঠের ঠান্ডা ফুরফুরে বাতাসটায় অদ্ভুত শান্তি। মেহু এই বাতাসটা শান্ত হয়ে অনুভব করলেও অয়ন্তী করছে না। সে কোথা থেকে কোথায় পর্যন্ত বলবে খুঁজে পাচ্ছে না, গুলিয়ে ফেলছে সব। মেহু অয়ন্তীর দিকে দৃষ্টি নিক্ষেপ করতেই অয়ন্তী বার কয়েক জোরে জোরে শ্বাস নিয়ে মেহুর ডান হাতটা শক্ত করে জড়িয়ে ধরে। তারপর ধীর কণ্ঠে বলল, কালকে আমার অবস্থা এমনি এমনি এমন হয়নি মেহু, এর পেছনে বিস্তারিত কারণ আছে। মেহু উৎসুক দৃষ্টিতে জিজ্ঞেস করল, কি কারণ সেটা বলবি তো অন্তি? আমি শাড়ির পিন ঠিক করতে ওয়াশরুমে গিয়েছিলাম, কিন্তু ওয়াশরুমের সামনে 5 কি 6 জন ছেলে দাঁড়িয়েছিল। তাই সিদ্ধান্ত নিলাম কোনো ক্লাসরুমে ঠিক করে নিব। এমনিতেও সবাই মাঠে, কেমিস্ট্রি ডিপার্টমেন্ট ও দিকটায় কেউ ছিল না বললেই চলে। তাই বেছে বেছে ওইখানেই গেলাম। শাড়ির পিনটা ঠিক করে নিয়ে চলে আসবো এমন সময় মনে হলো কেউ আমার পিঠে হাত দিল। ভয়ে শিউরে উঠলাম। আমি পেছন ফেরার চেষ্টা করলাম, কিন্তু তার হয়ে উঠল না। আমার চোখ জোড়া হাত দিয়ে চেপে ধরলো। তারপর চিৎকার করার চেষ্টা করতে আরেক হাত দিয়ে মুখ চেপে ধরলো আর আমাকে ইঙ্গিত করে অনেকগুলো খারাপ কথা বললো। লোকটা সাহস হয় কি করে আমাকে এসব বলার? মেহু অবাক হলো, চোখ জোড়া বড় বড় করে জিজ্ঞেস করল, মানে আমাদের ভার্সিটিতে এমন ঘটনা? হ্যাঁ। লোকটা কে ছিল? অয়ন্তী ভাবহীনভাবে মেহুর দিকে তাকালো, নিরাশ কণ্ঠে বলল, আমি জানি না, তবে আমাদের ভার্সিটিরই কোনো স্টুডেন্ট, আমি নিশ্চিত। অন্তি হতে পারে লোকটা তোকে ভালোবাসে। মেহুর কথাটা শুনেই মনে পড়ল কপালে সেই নরম ছোটজোড়ার স্পর্শে। সঙ্গে সঙ্গে শিউরে উঠল সারা শরীর। চোখে মুখে খোঁচা দাঁড়ের স্পষ্টতাও ভাবিয়ে তুলল তাকে। লোকটার তবে দাঁড়িয়ে আছে। মেহুর দিকে তাকিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল, লোকটা দাঁড়িয়ে আছে শিওর, আর লোকটা খুব বলিষ্ঠ হবে। শরীরে অনেক শক্তি ছিল। নিজেকে ছাড়ানোর এত চেষ্টা করলাম, কিন্তু শেষ পর্যন্ত পারলাম না। অয়ন্তীর কথা শুনে মেহু মাথায় হাতের উল্টো পাশ দিয়ে চাটি মেরে বলে উঠল, পাগল, আজকাল দাড়ি সবার আছে প্রায়, আর ছেলেরা অধিকাংশই বলিষ্ঠ শরীরের অধিকারী। ভার্সিটিতে এমন অহরহ ছেলে আছে। আমাদের বিনয়, রিয়াদ আর অফ্রের শরীরের গড়ন তেমন, মুখে দাড়িও তো আছে সবার। অয়ন্তী বোকা বোকা চাহনিতে তাকালো, হতাশ কণ্ঠে এদিক ওদিক তাকিয়ে বলল, তবে তাকে ধরতে পারবো না। আমার প্রতি যে অন্যায় করেছে সে, তার প্রতিশোধ জানিস, ভয়ে মরে যাচ্ছিলাম। আমার হাতগুলো এখনো ব্যথা করছে, এতটা শক্ত করে ধরেছে। একটা ভার্সিটি তো, কোনো না কোনোভাবে পেয়ে যাবি। লোকটা এত কিছু যখন করেছে, কোনো না কোনো কারণ তো আছেই না? আর যেহেতু কারণ আছে, সেহেতু আবারও হয়তো তোরা দুইজন স্পর্শে চলে আসলি। বলা যায় না, অ্যাজ এ মিরাক্কেল হয়তো লোকটাকে ধরেও ফেললি কোনো একদিন। তারপর না হয় আমরা 7 জন মিলে ধুমসে মারবো ওরে, ওকে? অয়ন্তী আর মেহু দুজনই হাসল। কৃষ্ণচূড়া গাছের নিচে উপর হয়ে বসে ঘাসে পড়ে থাকা কিছু ঝরে যাওয়া ফুল খুঁজতে ব্যস্ত হলো দুজনেই। মেহুর মনে পড়ল গ্রামে তাদের বাড়ির উঠোনে থাকা কৃষ্ণচূড়া গাছের কথা। গাছের নিচে বাবাসহ কতই না আড্ডা জমিয়েছে সে। মায়ে সে কতই না ধমকি দিত। কৃষ্ণচূড়া ফুলের সবুজ অংশটা নখে লাগিয়ে বাবাকে ভয় দেখিয়ে বলতো, বাবা, আমি কিন্তু এখন পেতনি হয়ে গিয়েছি, দেখো আমার নখ কত বড়। মেহু স্মৃতিগুলো ভেবেই দীর্ঘশ্বাস ফেলল। হোস্টেলে পৌঁছেই বাবাকে কল করবে সে। কথা বলতে হবে মায়ের সাথে, ছোট ভাইদের সাথেও। কিছু কৃষ্ণচূড়া ফুল কুড়িয়ে নিয়ে সোজা হয়ে দাঁড়ালো মেহু। গায়ে ঢোলা সালোয়ার কামিজটা ঠিক করে নিয়ে বেনুনিটা পিঠে ঠেলে দিয়ে বলে উঠল, আমি আসি অন্তি, লেট হয়ে যাবে নয়তো। অজন্তীর সাথে সাথে উঠে দাঁড়ালো। মেহুর দিকে দৃষ্টি নিক্ষেপ করে ধীর কণ্ঠে বলল, শোন, বিষয়টা কাউকে বলিস না। প্রিয়া তো একটা বাঁধরের হাড্ডি। জেনি আর অভ্র যা আছে, প্রিয়া, বিয়ন আর রিয়াদ নিশ্চিত ট্রোল করবে। তার চেয়ে থাক। তোকে এই জন্য বলেছি, কারণ মনে হলো বিষয়টা কারোর সাথে শেয়ার করলে ভালো লাগবে।
আর তুই যে কাউকে বলবি না তা আমি জানি। পুরো চাপা স্বভাবের মেয়ে তুই। সকাল থেকেই মনটা উসখুস করছিল, তাই তোকেই বললাম। মেহু মৃদু হেসে জবাব দিল। আচ্ছা, কাউকে বলবো না, খুশি? হ্যাঁ, ভার্সিটিতেই যাবি নাকি এখন? হ্যাঁ, ভার্সিটিতে যাওয়ার পথে একবার হোস্টেলে যাব, কিছু শিট নিতে ভুলে গিয়েছি। একা যাবি? না মানে অবরোধের বাসায়ও এই গলিতে। তুই চাইলে ওর সাথে যেতে পারিস। ভার্সিটিতেই তো যাবি দুজন, আমি কল করে বলি। হ্যাঁ না রে, থাক, বাদ দে। কথাটা বলতে না বলতেই সেখানে উৎফুট ঘটল অভ্রের। অভ্রকে দেখেই মেহুর নজরটা আটকে গেল অভ্রর দিকে। রেড কালারের শার্টে ভীষণ মানিয়েছে তাকে। মুখের খোঁচা দাড়িটা ফুটে উঠেছে উজ্জ্বল ফর্সা মুখে। মেহুর তাকিয়ে থাকার মাঝেই তাদের সামনে সে দাঁড়ালো অভ্র। মেহু আর অয়ন্তীকে দাঁড়িয়ে থাকতে দেখে নির্বিকার গলায় বলে উঠল। অন্তি, ভার্সিটিতে যাচ্ছিস নাকি? অন্তির উত্তর। না রে, আজ যাব না, কিন্তু মেহু যাবে। তোরা দুজন বরং একসাথে চলে যা। অভ্র মেহুর দিকে এক নজর তাকিয়ে হাতে থাকা কালো বেল্টের ঘড়িটার দিকে নজর দিল। তারপর মেটু কণ্ঠে বলল। ও যাবে? হ্যাঁ, তোরা একসাথে গেলে ভালোই হয়। মেহু চুপ রইল। পরিবারের মতো এবারও অব্রের প্রতিক্রিয়াটা দেখার অপেক্ষা করল। অব্র এদিক ওদিক তাকিয়ে উসখুস করে বলে উঠল। মেহু, তুমি একা যেতে পারবে না। এখান থেকে ভার্সিটি তো অতটা দূর না। নিশ্চয়ই চেনো রাস্তাটা, রাইট? মেহু জানত এমন কিছু একটা বুকের ভেতরের কষ্টটা দমিয়ে রেখে মৃদু হাসল। তুই যেতে পারিস সফর, আমি একা আসতে যখন পেরেছি একা যেতেও পারবো। অন্তি শুধু শুধু চাপ নিচ্ছে। আর শোন, তুই তো এমনিতেও আমার সাথে কথা বলিস না তেমন। যাও বলিস, আমি আধ বাড়িয়ে বললেও বা এক প্রকার বাধ্য হই। সে যাই হোক, তোকে কতবার ভালো লাগবে? তুমি বাদ দিয়ে তুই বলিস। বন্ধুত্বে তুইটাই বেশি মানানসই, রাইট? অব্র কিছু বলল না। তার মস্তিষ্ক ভেবেছিল মেহু তার সাথে যেতে চাইবে, পথ চিনে না কিংবা একা যেতে পারে না এমন কিছু বলবে। কিন্তু মেহু তেমন কিছুই বলল না। অব্র বুঝে ওঠে না, মেহু এমন কেন। আজ 3 বছর মেহু অব্রকে ভালোবাসে, অথচ কোনোদিন মুখ ফুটে বলেনি কেন। মেহু প্রকাশ করে দিলে অব্রর পক্ষে মেহুকে অপমান করতে তো সহজে হতো। কিসের তো অহংকার বোধ মেয়েটার। পড়ালেখার একটু ভালো হলেই কি এত অহংকার দেখানো লাগে? অব্রের কাছে বরাবরই মেহুর সরলতা ন্যাকামি বলেই মনে হয়। মেহুর বোকা বোকা মায়াবী চেহারাটাও অভিনয় মনে হয়। অভিনয় মনে না হওয়ারই বা কী আছে? যে 3-3টা বছর কাউকে ভালোবেসে ভালো না বাসার অভিনয় করতে পারে, সে তো যে কোনো কিছু নিয়েই অভিনয় করতে পারবে। অব্র কথা না বাড়িয়ে পথ এগোলো। মেহুর মতো 3rd ক্লাস মেয়ের সাথে কথা বলার যে না বলাটাই উত্তম তার মতে। রিকশার সিটে বসে আছে আদ্রিতা। মনে তার ভীষণ আনন্দ। এতক্ষণ পর বাসায় যাচ্ছে সে। কতদিন মা বাবা ভাইয়ের সাথে দেখা হবে তার। আবার আড্ডা জমাবে, হইহুল্লোড় করে আনন্দ করবে। ভাবতেই আনন্দে ভরে উঠছে মনটা। খুশির ঝিলিক স্পষ্ট মুখে এসে জমেছে। খুশি ভাবটা আর জমল না। তার আগেই সামনে ব্ল্যাক কালারের একটা কারের সাথে ধাক্কা। রিকশাটার তাল সামলাতে না পেরে রাস্তার অমসৃণ জমিনে উপচে পড়ল সে। হাত পায়ের কিছুটা অংশ কেটে গেল অমসৃণ রাস্তার খসাতে। কপালের বাম দিকে ও হালকা কেটে গিয়েছে। ওঠার চেষ্টা করতেই ব্যর্থ হলো সে। বার কয়েক চেষ্টা করতেও উঠতে পারল না সে। অসহায় ভঙ্গিতে এদিক ওদিক তাকাতেই নেমে আসলো সামনের কালো কার থেকে এক লোক। হন্তদন্ত হয়ে ছুটে সেই বলে উঠল সে। আবার ঠিক আছেন? আসলে ভুল হয়ে গেল, আমি ইচ্ছে করে করি না আপা। আদ্রিতা অসহায় চাহনিতে তাকালো। তার চেনা জানা কেউ নেই এখানে। ভাইয়া, মা বাবা, কারো অস্তিত্ব নেই চারপাশে। চারদিকে ঘুরে ফিরে তাকিয়েও পেল না যাকে সে চেনে। অন্যদিকে ডান পায়ের হাঁটুটা শিরশিরিয়ে ব্যথা করছে। গোড়ালিও সেই ব্যথার সাথে তাল মিলিয়ে দ্বিগুণ গতিতে ব্যথায় মেতেছে। ব্যথার চোটে কান্নাটা থমচে আসছে। কিন্তু এতগুলো লোকের সামনে কান্না করাটাও তার সম্মানে লাগবে। তাই কান্না আটকানোর অদম্য চেষ্টা চালিয়ে যাচ্ছে সে। সামনে থাকা লোকটার দিকে আরেক পলক তাকালো সে।
গায়ের পোশাক আশাক এটাই জবাব দিচ্ছে সে ড্রাইভার। আদ্রিতার কিছু বলার অপেক্ষা না করে লোকটি তার গাড়ির কাছে এগিয়ে গেল। গাড়ির জানালার মুখ ডুবিয়ে 2 মিনিট কিছু বলে আবার এগিয়ে আসলো। মুখ কাচুমাচু করে কিছু বলার আগেই রিক্সাওয়ালা লোকটার কলার চেপে ধরে ধমকি দিয়ে বলে উঠল, আরে কি পাইছেন কি? বড় গাড়ি থাকবো বইলা কি এমনি তাল বেতাল গাড়ি চালাতে হইব নাকি? বাকি গো জীবনের 2 টাকাও দাম নাই। আমার কথা নয়, সাইরাই দিলাম। মায়েরার যদি আরো বড় কিছু হইতে পারতো তখন তখন কি হইতো? চারদিকে জড়ো হলো আরও অনেক মানুষ। ড্রাইভারকে ইচ্ছে মতো বকতে লাগলো সবাই, সাথে 2-4টে কিল খুশিও। তৈরি হলো বিশ্রী একটা ঘটনা। ড্রাইভার একা পেরে উঠল না, সবার সাথে অসহায় দৃষ্টিতে কিল খুশি হজম করে দাঁড়িয়ে থাকতেই কেউ একজন এসে লোকগুলোর মাঝে দাঁড়িয়ে জোরে বলে উঠল, স্টপ স্টপ প্লিজ। লোকগুলো ওই লোকটার দিকে তাকালো। মুখে মাস্ক, চোখে চশমা, মুখ দেখার উপায় নেই। তেরে এসে সবাই মিলে কিছু বলার আগেই লোকটা ড্রাইভারকে সরিয়ে দিল। সেখান থেকে দাঁতে দাঁত চেপে ড্রাইভারকে কানের কাছে বলে উঠল, স্টুপিড। গাড়ি চালানোর সময় ধ্যান কোথায় ছিল তোমার? ড্রাইভার কিছু বলল না, তৎক্ষণাৎ সেখান থেকে চলে গেল। ড্রাইভারের যাওয়ার পথে এক নজর তাকিয়ে এবার রাস্তায় পড়ে থাকা মেয়েটার দিকে নজর দিল সে। ফর্সা দবদবে মুখটা লালচে হয়ে উঠেছে, মাথার চুলগুলো লম্বা না, তবু মেয়েটির সাথে মানিয়েছে। মেয়েটিকে গুলুমুলু দেখতে, অতটা স্লিম বডি না থাকলেও দেখতে ভারী মিষ্টি লাগছে। পিচ্ছি একটা মেয়ে। ছেলেটি মেয়েটির গোলমোলো লালচে মুখটা দেখে ভাবল ছোটবেলায় মায়ের কাছে এমনই সুন্দর একটা বউয়ের আবদার করত সে, যাকে দেখতে বাচ্চার মতো হবে। কথাটা ভেবেই নীরব মৃদু হাসল। তবে সে হাসি বাইরে থেকে দেখা গেল না, মাস্কের ভেতরেই লুকিয়েই রয়ে গেল। মেয়েটির থেকে নজর সরে রিক্সাওয়ালার কাছে এগিয়ে গেল। 1000 টাকার চকচকে 7টা নোট হাতে ধরিয়ে দিয়ে বলে উঠল, রিক্সার ক্ষতি হলে ঠিক করে দেবেন, কোথাও চোট লাগলে ডাক্তার দেখিয়ে নেবেন চাচা। রিক্সাওয়ালা আর কিছু বলল না। নীরব জানে কাকে কিভাবে ম্যানেজ করতে হবে। সামনে থাকা মেয়েটির দিকে পা এগিয়ে এসে বলে উঠল, Are you okay? Sorry. That's a mistake. Please forgive me. I'm extremely sorry for that. আদ্রিতা অসহায় দৃষ্টিতে ড্যাপ ড্যাপ করে মাথা উঠিয়ে উপরের দিকে তাকালো। বলিষ্ঠ দেহের লম্বা চওড়া একটা ছেলে দাঁড়িয়ে আছে তার সামনে। ব্ল্যাক কালারের ব্লেজারের ভিতরে ওকে দিচ্ছে হোয়াইট কালারের শার্ট, হাতে কালো বেল্টের ঘড়ি, চোখে রয়েছে কালো সানগ্লাস, মুখ ঢাকা কালো মাস্কে, মাথার কালো সিল্কি চুলগুলো ঝুঁকে পড়েছে কপালে। লোকটির বৃহদাকার শরীর দেখে এটা বুঝতে পারল লোকটি নিচের মুখটা আড়াল রাখছে। লোকটি কি তবে ভয়ে লুকিয়ে রাখছে? রাস্তায় এমন একটা দুর্ঘটনা ঘটিয়ে ভয়ে মুখ লুকিয়ে রাখছে? পুরুষ মানুষ হয়েও এত ভীত? আদ্রিতা তাচ্ছিল্যের হাসি হাসল। লোকটা লম্বাটে শরীর থেকে নজর সরিয়ে রাস্তার জমিনে এদিক ওদিক তাকিয়ে মোবাইলটা খুঁজে চলেছে আদ্রিতা। মোবাইলটা তার হাতেই ছিল, হঠাৎ পড়ে যাওয়াতে কোথায় গিয়ে পড়ল কে জানে। এদিক ওদিক তাকাতেই অনেকটা দূরে দেখা গেল নিচের গোলাপি কার্টুনের কভারে ঘেরা মোবাইলটা। অনেক চেষ্টা করেও সে উঠে দাঁড়াতে পারল না। সামনের লোকটা বুঝতে পেরে হাতটা বাড়িয়ে দিয়ে বলল, মেবি আপনার পা ড্যামেজ হয়ে তাই উঠতে পারছে না, আমি আপনাকে উঠতে সাহায্য করি। আদ্রিতা কোনো উত্তর দিল না। চোখ জোড়া লাল হয়ে উঠেছে, আর কান্না আটকাতে পারছে না সে। চোখের জলগুলো আর বাদ মানল না। চোখ জোড়া পেয়ে নরম ফর্সা মুখটা ভিজিয়ে দিল নোনতা পানি। আদ্রিতা অপরিচিত লোকটার হাতটা জোরালোভাবে ধরে ওঠার চেষ্টা করল, কাজ হলো না। পায়ে ব্যথা টনটন করছে, দাঁতে দাঁত চেপে ব্যথাটা সহ্য করার চেষ্টা করছে। মৃদু গলায় বলল, আমার মোবাইলটা দিতে পারবেন? লোকটা কথাটা শুনে এদিক ওদিক তাকিয়ে মোবাইলটা হাতে তুলে নিয়ে এগিয়ে গেল। আদ্রিতা মোবাইলটা দ্রুত হাতে নিয়ে ভাইকে কল দিল। ওপাশ থেকে কল রিসিভ হতেই আদ্রিতা কাপা কণ্ঠে বলে উঠল, ভাইয়া, আমার পা ভেঙে গেল মনে হয়, আমি দাঁড়াতে পারছি না। বাস স্ট্যান্ডের অল্প দূরে রাস্তায় পড়ে আছি আমি ভাইয়া, আমি বোধহয় আর হাঁটতে পারবো না।
কথাটা বলতেই কান্নার বেগটা দ্বিগুণ হলো আদ্রিতার। ওপাশ থেকে বোনের কান্নার মিশ্রণে কণ্ঠ শুনে কপালে ভাঁজ পড়ে গেল রুদ্রের। উদ্বিগ্ন গলায় বলে উঠল, এই কি হয়েছে তোর? তুই কান্না করছিস কেন? আদ্রিতা আর কিছু বলতে পারল না। কান্নায় গলাটা আরও ভেঙে পড়ল। কথা বলার চেষ্টা করলেও কান্না থামিয়ে কথা বলাটা আর হয়ে উঠল না তার। জোরে জোরে নিঃশ্বাস নিয়ে আবারও ডুকরে কেঁদে উঠল সে। সামনের অচেনা লোকটি কিঞ্চিত বিরক্ত হলো। এতক্ষণ তো এভাবে কাঁদেনি, এখন এমন হাউমাউ করে কাঁদা আরম্ভ করলো কেন বুঝে উঠল না। ব্রুজোড়া কয়েক সেকেন্ড কোচকে নিয়েই সামনের হাঁটু ছেড়ে বসে থাকা মেয়েটার থেকে ফোনটা কেড়ে নিল। কাশি দিয়ে গলা পরিষ্কার করে নিয়ে বলে উঠল, আপনি ওনার কি হন? রুদ্র অবাক হলো, সাথে অজানা ভয়টা আরো বেশি করে চেপে উঠল বুকে। নিজেকে শান্ত রাখার বৃথা চেষ্টা করে বলে উঠল, আপনি কে? আমি ওর ভাই হই। এক্স্যাক্টলি, আমার গাড়ির সাথে ধাক্কা খেয়েছে ওনার রিক্সাটা। ছোটোখাটো অ্যাক্সিডেন্ট বলতে পারেন। আই থিঙ্ক ওনার বড় কোনো ক্ষতি হবে না, মেবি পা ভেঙে বা মস্কে গেছে। আই অ্যাম এক্সট্রিমলি সরি ফর দ্যাট, বাট আমি সব কিছুর দায়িত্ব নিব। পালিয়ে যাচ্ছি না, প্লিজ বোঝার চেষ্টা করুন। ভুলবশত হয়ে গিয়েছে ঘটনাটা। রুদ্রের কপালের রগটা এবার ফুলে উঠল। চোয়াল শক্ত হয়ে গেল মুহূর্তেই। শ্যামবর্ণের সুদর্শন মুখটায় দেখা গেল রাগের আভা। অতি সুন্দর মুখচোরাও লাল আকার ধারণ করলো কয়েক সেকেন্ডে। রাগ ক্ষোভ হয়, হতাশা সব জোড়া হলো কয়েক সেকেন্ডের কিছু শব্দ শুনেই। হয়তো সে হোটেলে গিয়ে বোনকে আনলে এমন কিছু হতো না, তার বোনের জন্মদিনের সারপ্রাইজটা এমন বাজেভাবে নষ্ট হতো না। তার বোন ঠিক আছে তো? আদি বুড়ি বলে শয়তানের ছলে বোনের মিষ্টি হাসিয়া দেখবে তো সে? চুল টেনে দেওয়া, মাথা চাটি মারা, এসব কি সম্ভব হয়ে উঠবে আদৌ কখনো? নিজের ভেতরের অবাধ্য চিন্তাগুলোকে শক্তপোক্তভাবে চেপে রেখে জোরালো নিঃশ্বাস নিয়ে ক্ষিপ্ত গলায় বলল, গাড়ি চালানোর সময় চারিদিকে দৃশ্য দেখতে পান না নাকি মিস্টার? হ্যাঁ, সামনে রিক্সা আছে কি না আছে সেটা আপনি আপনাদের দেখায় কর্তব্য না নাকি? না ড্রাং করে গাড়ি ড্রাইভ করছেন? গার্লফ্রেন্ডের সাথে ফোন আলাপে ব্যস্ত ছিলেন না কোনটা? আবার বোনে যদি কিছু হয়ে যায় তো আপনার নামে থানায় ডায়েরি করা হবে। আমি কিন্তু ছাড়বো না। প্রায় আধ ঘন্টা শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো অয়ন্তী। চুলগুলো সাদা তোয়ালেতে চড়ানো, পরনে কালো রঙের প্লাজো আর টি শার্ট। বিছানায় অলস ভঙ্গিতে বসে পড়তেই ধুম করে পড়ে গেল টেবিলে থাকা ব্যাগটা। প্রচোরা কুচকে সেদিকে তাকিয়ে বিরক্তিতে কপাল কুচকে নিল অয়ন্তী। ধীর পায়ে টেবিলের কাছে গিয়ে ব্যাগের জিনিসপত্রগুলো গুছিয়ে ব্যাগে ঢোকানোর মধ্যে আবিষ্কার করলো হাড়ি চমৎকার কিছু। অবাক চাহনিতে কিছুটা সময় ফ্লোরের দিকে তাকিয়ে নিঃশ্বাস ফেলল সে। প্রচোরা লাল দিয়ে ভিজিয়ে নিয়ে ফ্লোরে বসে থাকা হলুদ রঙের কাগজটার দিকে চোখ বড় বড় করে চাইল। হলুদে কাগজের একপাশে একটা গোলাপি ফুলও কষ্টেপ দিয়ে লাগানো আছে। গোলাপ ফুলটা সতেজ লাল টুকটুকে না, কালচে হয়ে এসেছে পাপড়িগুলো। ডাটা সবুজ থেকে সবুজ কালোর মিশ্রণ জমিয়েছে। হলুদ কাগজটা কাপা হাতে তুলে নিয়ে মনে মনে পড়তে আরম্ভ করলো সে। প্রিয়তা, তোমাকে বরাবরই দেখে আমি মুগ্ধ হয়েছি, তবু আমি তোমাকে নতুন করে বারবার মুগ্ধ হই। তুমি কি মুগ্ধতা রানী? তোমার সব কিছুতে এত মুগ্ধতা জমিয়ে রাখো কেন প্রিয়তা? আমাকে ক্ষণে ক্ষণে মারার কৌশল কি? তবে কি এই মুগ্ধতা? তুমি জানো, তোমাকে প্রতি ক্ষণে দেখে নিয়ে এই অদ্ভুত যন্ত্রণায় ছটফট করে ওঠে আমার হৃৎপিণ্ডটা। আমার সে তীব্র ব্যথা তুমি অনুভব করো কি প্রিয়তা? রোজ আমার স্বপ্নে সে আমার ঘুমেও বিঘ্ন ঘটাও তুমি। এতটা নির্দয় না হলেও তো পারা যেত। কেন এত নির্দয় তুমি? আচ্ছা, মেয়েরা কি এতটা নির্দয় হয়? রোজকার মতো আজও কি তোমার সৌন্দর্যে মুগ্ধতায় আমাকে না চড়ালে হতো না? তোমার সৌন্দর্যে তীব্র দহনে জ্বলে পড়ে শেষ হবার উপায় চেয়ে আমার, তুমি কি বুঝতে পারো না? বাসন্তী রঙের শাড়ি, চোখে কাজল, ঠোঁটে লাল লিপস্টিকতায় অপূর্ব দেখতে লেগেছিল তোমায়। এতটা সুন্দর না হলেও পারতে বেলি ফুলের মালাটা জড়িয়ে নিও তোমার কালো লম্বা চুলে। অয়ন্তী কিছুটা সময় ভাবার পরই তার মস্তিষ্ক চমৎকার এক উত্তর দিল। সে উত্তরেই ভেঙে গেল তার সব কৌতূহলের জাল।
এই চিঠিটাও সে দিয়েছে। বাসন্তী রঙের শাড়ি তো সে কালকেই পরেছে। লোকটা তার চোখ বন্ধ থাকায় অবস্থানে এসব তার ব্যাগে রেখে দিয়েছে, তাই বেলি ফুল আর গোলাপ ফুলটা বাসি হয়েছে। অয়ন্তী মুহূর্তেই সব বুঝে গেল। যেহেতু সে কাল ভার্সিটি থেকে ফেরার পর মোবাইলটা নিয়েই আর ব্যাগ ধরেনি, তাই এসব তার চোখেও পড়েনি। অয়ন্তী কপাল কুঁচকে ভাবতে লাগলো, সে কি আদৌ চেনে এই পত্রলেখক? কি তারই কোনো পরিচিত? অয়ন্তীর মনে পড়ল না এমন কোনো পরিচিতকে। বিস্তৃতায় চোখ জোড়া বন্ধ করে নিল সে। এই অপরিচিত ব্যক্তির সন্ধান যে তাকে পেতেই হবে। নীরব আদ্রিতাকে এক প্রকার জোর করে কোলে তুলে নিল। আদ্রিতার শরীরটা লেপ্টে গেল তার চওড়া বুকে। নীরবের চারপাশে বরাবরই শত শত মেয়ের ব্যস্ততা থাকে। অনেক মেয়ে রোজ তার শরীরে ঢলে পড়ে। অনেক মেয়েকে সে খুব কাছ থেকে নিরীক্ষণ করেছে, কিন্তু এই মেয়েটার মুখে ভিন্ন কিছু আছে। নীরব না চাইতেও তার দৃষ্টি বারবার মেয়েটার গোলগাল ধবধবে ফর্সা মুখটার দিকে পড়ছে। যদিও মেয়েটির নজরে তা পড়ছে না, চোখে কালো রঙের সানগ্লাস থাকায় আপাতত তার সম্মান রক্ষা হলো। নয়তো মেয়েটি কী ভাবতো কে জানে। মেয়েটিকে নিচের দামি গাড়িটায় বাঁ পাশের সিটটায় বসিয়ে দিয়ে জলের বোতলটা তুলে নিল। ঘন সিল্কি চুলগুলোতে ঠিক করার চেষ্টা করে জলের বোতলটা এগিয়ে দিল মেয়েটির দিকে। আদ্রিতাও ঝটফট বোতলটা ছিনিয়ে নিল। বোতলের অর্ধেক জল শেষ করে অসহায় দৃষ্টিতে এদিক ওদিক তাকালো। সময় যেন যাচ্ছেই না। কবে তার ভাইয়া আসবে? অপর পাশের মানুষটা তার অসহায় মুখটা দেখে মৃদু হাসল। তারপর কি বুঝেই বলে উঠল, পায়ের ব্যথা বেশি হচ্ছে, চাইলে উপরে উঠে বসতে পারেন, আমি সাহায্য করে দিচ্ছি না হয়। আদ্রিতা বিস্ফোরণ চাহনিতে তাকালো। এভাবে একজন অপরিচিত লোকের গাড়িতে উঠে পড়া একেবারেই ঠিক হয়নি তার। লোকটা কিডন্যাপ করে নিয়ে গেলে তখন আদ্রিতা বুঝে উঠল না। তবে সত্যি এখন কিডন্যাপ চিন্তা বাদ দিয়ে পা তুলে বসতে পারলেই আরাম লাগতো তার। পায়ের ব্যথায় যেন কলিজা ছিঁড়ে যাচ্ছে তার। নীরব আদ্রিতার নিশ্চুপ মুখ দেখে কি বুঝেই হুট করে আদ্রিতার পা জোড়া আলতো হাতে গাড়ির সিটে উঠিয়ে দিল। মিনিট পাঁচের মধ্যে একটা বরফের বোতল এনে আদ্রিতার হাতে ধরিয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আপাতত এটা পায়ে দিয়ে মাসাজ করুন, ব্যথা কিছুটা কমবে। আপনার ভাই আসা না পর্যন্ত তো হসপিটালেও নিয়ে যেতে পারবো না। এতক্ষণ লোকটার কণ্ঠ তেমন মনোযোগ দিয়ে না শুনলেও এবার আদ্রিতা শুনল। সঙ্গে সঙ্গে মনে হলো লোকটার কণ্ঠ আসলেই খুব সুন্দর। আদ্রিতার পরিচিত কোনো কণ্ঠস্বর, কিন্তু এই লোকের কণ্ঠ কিভাবে তার পরিচিত হইবে? পর মুহূর্তে সে চিন্তাকে মাথা থেকে বের করে বরফের বোতলটা পায়ের গোড়ালিতে দিতেই মনে হলো লোকটি চমৎপ্রদ একটা কাজ করেছে। লোকটিকে ধন্যবাদ না দিলেই নয়। তবুও চুপ করে রইল। নীরব মোবাইলটা পকেট থেকে বের করেই কাউকে কল দিতে ব্যস্ত হলো। ওপাশ থেকে কেউ কলটা রিসিভ করতেই গম্ভীর কণ্ঠে বলে উঠল, বাস স্ট্যান্ডের সামনের গলিটায় আরেকটা গাড়ি পাঠাও তো, ড্রাইভারকে চলে যেতে বলে এখন নিজেই আটকে গেলাম। আর হ্যাঁ, অনেক ভাইকে বলে দিও আজকে রেকর্ডিংটা হচ্ছে না। আই হোপ উনি বুঝবেন। আমি কল করে নিতাম, কিন্তু যে পরিস্থিতিতে আছি আপাতত কল করতে ইচ্ছেও করছে না। নীরব কয়েক সেকেন্ডের মধ্যে আবারও বলে উঠল, নীরব চৌধুরী কবেই কারো বাধ্য ছিল। নীরব চৌধুরীর জীবনে কোনো রুলস নেই। আম্মুকে চিন্তা করতে না করে দিও, ওকে? আদ্রিতার কাঁধে সবগুলো কথাই ঠুকল। সঙ্গে সঙ্গে প্রচুরা কুচকে নিল। নীরব চৌধুরী, লোকটার নাম কি নীরব চৌধুরী? রেকর্ডিং? কিসের রেকর্ডিংয়ের কথা বলছে এই লোক? আদ্রিতা বুঝে উঠল না। নীরব চৌধুরী নামটা শুনতেই বর্তমানের জনপ্রিয় গায়ক নীরব চৌধুরীর মুখটাই ভেসে উঠল আদ্রিতার কল্পনায়। আদ্রিতার বরাবরই তার গানের ভক্ত। আদ্রিতার ভাবনা ঝাপসা হতেই দেখল গাড়ির সামনে সিটে বসে পড়ল লোকটি। হুট করে প্রশ্ন করে বসল সে, আশ্চর্য, সামান্য অ্যাক্সিডেন্টের জন্য এতটা ভয় পাচ্ছেন? পুরুষরা এতটা ভীতু হয় জানতাম না। নীরব অবাক হয়ে পেছনে ফিরে তাকালো। মেয়েটা এতক্ষণ চুপচাপ থাকলেও এখন স্পষ্ট কথা বলছে। এতক্ষণ এতগুলো কথা বলেও সে মেয়েটির মুখ থেকে এমন লম্বা চওড়া বাক্য বের করতে পারেনি। নীরব কপালে চলে আসা চুলগুলো পেছনের দিকে ঠেলে দিয়ে বলে উঠল, আপনার সমস্যা হচ্ছে কোনো? এনিওয়ে, আপনার নামটা? আদ্রিতা কপাল কুঁচকে তাকালো।
চুপচাপ থাকার মাঝেই আবার অপর পাশে ব্যক্তিটা বলে উঠল, এইমাত্রই তো কাটা কাটা গলায় স্পষ্ট কথা বললেন, এখন আবার চুপ? আদ্রিতা চোখ বড় বড় করে তাকালো। কিছুটা সময় চুপ থেকে মৃদু গলায় বলল, আদ্রিতা মাহমুদ। কথাটা বলেই গাড়ির জানালার বাহিরে তাকাতেই দেখতে পেল রৌদ্রকে। কপালে চিন্তার ভাঁজ, মুখে হতাশা স্পষ্ট। এদিকটাই এক প্রকার দৌড়ে আসছে সে। এদিক ওদিক বিভ্রান্ত ভরা চোখে তাকিয়ে বোনকে খুঁজছে। লোকগুলো তো বলল এখানেই অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু সময় আগে। তাহলে কোথায় তার বোন? মুখে চিন্তার চাপটা আরও ঘন হলো। মাথার চুলগুলো এলোমেলো, চোখজোড়া লালচে হয়ে আছে। নিজের ভাই কেমন পাগলাটেভাবে আর কখনোই দেখেনি আদ্রিতা। ভাইয়ের এহেন মুখ দেখে কলিজায় মোচড় দিল। অস্ফুট সুরে জোরে বলে উঠল, ভাইয়া। রৌদ্র শব্দটাকে অনুসরণ করে সেদিকে ফিরে তাকালো। রাধি বুড়িকে জানালায় মুখ বাড়িয়ে তাকাতে দেখেই স্বস্তির নিঃশ্বাস ফেলল। এলোমেলো পায়ে বোনের কাছে এগিয়ে এসেই বোনের মুখে হাত জোড়া আলতোভাবে এগিয়ে বলে উঠল, তুই ঠিক আছিস তো বুড়ি? আমার পা শেষ ভাইয়া, আমি তো হাঁটতে পারছি না। কি হবে? আমি কি সারা জীবন এভাবে বসে থাকবো? আদ্রিতার বাচ্চাবো কথায় হেসে উঠল রুদ্র। সামনে সিটে বসে থাকা নীরবও মুচকে হাসল। মেয়েটা সত্যি বাচ্চা। রুদ্র কপাল কুচকে জিজ্ঞেস করলো, কিভাবে হলো এইসব? এই জন্য বেশি পাকামো করতে নিষেধ করি। তোর ইচ্ছে মতো চট্টগ্রাম হোস্টেলে ভর্তি হয়েছিস, ঠিক আছে, হোস্টেলে থাক, আমার প্রবলেম নেই। কিন্তু এইভাবে দিনরাত হার্টের রোগীর মতো বুকে ব্যথা উঠিয়ে দিল তো আমার বউটা বিধবা হয়ে যাবে আদি বুড়ি। তোর বউ বিধবা হবে না, তুই বিধবা হবি। বেচারি বিয়ের পর তোর জ্বালাতেই মরে যাবে। হোস্টেলে এসে এইসব শিখেছিস? ভাইকে বিধবা বলছিস? ভালো করেছি। আদ্রিতা একটা জিনিস খেয়াল করলো, ভাইয়ের সাথে কথা বলতেই ব্যথাটা কয়েক মুহূর্তের জন্য অনুভবই হলো না তার। রৌদ্র এতক্ষণ বোনের সাথেই কথা বলতে মগ্ন ছিল। হঠাৎ গাড়ির সামনের সিটে বসে থাকা লোকটির দিকে তাকিয়ে প্রো কুচকে নিল। তার বোন যে অন্য কারো গাড়িতে বসে আছে সেটাও বুঝতে পারল। বাস থেকে নেমে যা শুনেছে তাতে এটাই বুঝেছে, কালো রঙের একটা গাড়ি তার বোনের রিকশাকে ধাক্কা দিয়েছে। গাড়িটার মালিকের মুখে মাস্ক, চোখে চশমা। গাড়িটার দিকে তাকিয়ে রৌদ্রের আর বুঝতে বাকি রইল না কিছু। আদ্রিতার দিকে তাকিয়ে বলল, একটু বস, আমি গাড়ি নিয়ে আসছি, হসপিটাল নিয়ে যেতে হবে তো তোকে, তাই না? রৌদ্র কথাটা বলে দুপা বাড়াতেই সামনে দাঁড়ালো অচেনা লোকটি। রৌদ্রর ইচ্ছে করলো কষে একটা থাপ্পড় বসিয়ে দিক লোকটা মাস্কে ঢাকা গালে, কিন্তু সে তেমন কিছু করল না। চোয়াল শক্ত করে গম্ভীর চাহনিতে তাকাতেই নীরব বলে উঠল, আপনারা আমার গাড়িতেই যেতে পারেন। আমি এতক্ষণ আপনার জন্য ওয়েট করছিলাম। আপনার বোনকে হসপিটাল নিয়ে যাওয়া জরুরি, কার গাড়িতে সে যাচ্ছেন সেটা নয়। রৌদ্রের রক্তিম চোখজোড়া লোকটার দিকে আবারও কঠোর দৃষ্টি ফেলল। লোকটার অদ্ভুত সাজ তাকে ভাবালো। থমথমে মুখে লোকটির দিকে তাকিয়ে তাতে দাঁত চেপে বলে উঠল, 80 লাখ টাকার একটা গাড়ি আছে বলে কি পুরো পৃথিবী কিনে নিয়েছেন নাকি? গাড়ি চালানোর সময় হুঁশ থাকে কোথায়? ও নো, আপনি যে ভয়ে তটস্থ হয়েছেন যা তো বোঝাই যাচ্ছে। নীরব মৃদু হাসল। সে মুখ ভালোভাবে ব্যাপারটাকে সমাধান করতে পারবে বলে তার বিশ্বাস। চোখের কালো সানগ্লাসটা খুলে নিয়ে গভীর নিঃশ্বাস ফেলল। তারপর খুব সুন্দরভাবে উপস্থাপন করলো বিষয়টাকে, যে উপস্থাপনে রৌদ্রের এক ফোঁটা অভিযোগকেও খুবই বুদ্ধিমতার সাথে সরিয়ে দিল সে। পুরো বিষয়টা বলে নিয়ে চোখের সানগ্লাসটা আবার পরে নিয়ে এদিক ওদিক তাকালো। ততক্ষণে তার সামনে সে দাঁড়ালো হোয়াইট কালারের একটা গাড়িতে থাকা ড্রাইভারকে নামতে ইশারা দিয়েই গাড়িতে হেলান দিয়ে দাঁড়ালো সে। রৌদ্রকে একবার দেখে নিয়ে মৃদু হাসল। তারপর নিজের সিল্কি চুলগুলোতে হাত বুলিয়ে নিয়ে বলে উঠল, আপনাদেরকে আমার ড্রাইভার হসপিটাল পর্যন্ত পৌঁছে দেবে। হসপিটালে আমি যোগাযোগ করে নেব। আপনারা শুধু গিয়ে ট্রিটমেন্ট করাবেন। গুড বাই মিস্টার মাহমুদ, রাইট? রৌদ্র ব্রুচুরা কুচকে নিল। সামনে লোকটি কি করে জানে তার টাইটেল মাহমুদ? লোকটা কি তাকে চেনে নাকি? রৌদ্র উত্তর পেল না। মৃদু গলায় জিজ্ঞেস করলো, আপনি কিভাবে জানেন মাহমুদ? রৌদ্রের কথাটা থামিয়ে নিয়ে নীরব বলে উঠল, আমি আপনার নাম জানি না, বাট আপনার বোন বলল ওর নাম আদ্রিতা মাহমুদ, সেই সূত্রেই আন্দাজ করা। রৌদ্র হাসল। কপাল আসা ঘামগুলো ডান হাতের উল্টো তালুতে মুছে নিয়ে মৃদু হেসে জিজ্ঞেস করলো, আপনার নাম? সেটা না হয় পরে জানা যাবে মিস্টার মাহমুদ, চলি।
নীরব হাতে থাকা ঘড়িটার দিকে তাকালো, তারপর পাশে থাকা গাড়িটায় উঠে বসলো। সিট বেল্ট ঠিক করে নিয়ে গাড়ির জানালা দিয়ে মুখ বের করে ড্রাইভারের উদ্দেশ্যে বলে উঠল, ওনাদের হসপিটাল পৌঁছে দিও। ভার্সিটির ক্যান্টিনে একটা টেবিলেই বসে আছে প্রিয়া, জেনি, মেহু, বিনয়, রিয়া আর অপ্র। নিজেদের মধ্যে হাসি, মজা, খুনসুটি আড্ডায় জমে উঠেছে। সকালে ঠান্ডা ভাবটা দুপুরে এসেই তীব্র গরমে রূপ নিয়েছে। গরমে নাজেহাল অবস্থায়ও গল্পের আমেজ তাদের কমছে না। ঘামে চুপসে থাকলেও কারো মুখে নেই বিরক্তির ছাপ। কেউ মোবাইল ঘাঁটতে ব্যস্ত, তো কেউ খেতে ব্যস্ত, তবুও তাদের আড্ডা চলছে। ক্যান্টিনের ভাবসা গরমে অপ্রের হাতে গরম কফির মগ, বিনয় আর জেনির হাতে বার্গার। মেহু একপাশে চুপচাপ বসে আছে, সবার রসালো কথাগুলো শুনে মাঝে মধ্যেই উত্তর দিচ্ছে। শ্যামলা মুখে ঘাম জমেছে, সে ঘামে লেপ্টে পড়েছে কিছু অবাধ্য চুল। প্রিয়া মোবাইলে প্রেমিকের সাথে চ্যাট করতে ব্যস্ত। তার মতে প্রেমিককে সবসময় সময় দেওয়া উচিত। প্রেমিকের সাথে আজ বাদে কাল যে ব্রেকআপ হয়ে যাবে তা কি গ্যারান্টি? তার চেয়ে জটিয়ে প্রেম করে নিক। রিয়াদের এক হাতে কিছু নোটস, একমাত্রই মেহুর থেকে নিয়েছে, অন্য হাত দিয়ে খেতে ব্যস্ত। হাসি খুশি জমালো আড্ডার মাঝেই তাদের সামনে সে দাঁড়ালো একজন, সেই ভার্সিটির সিনিয়র ভাই। আড্ডার মূল কেন্দ্র থেকে সবার নজর ছিটকে তার কাছে গেল। ছেলেটি ঘম ঘম কণ্ঠে মেহুর দিকে তাকিয়ে বলল। মেহু এদিক ওদিক তাকালো, বোকা বোকা চাহানিতে কিছুক্ষণ চুপ থেকে বলল, হ্যাঁ, কিছু বলবেন ভাইয়া? মেহু প্রচুরা কোচকে এক পলক তাকালো, নিজের ব্যাগটা টেবিল থেকে নিয়ে ওড়নাটা ঠিক করে ধীর পায়ে এগিয়ে গেল। অপ্র ব্যতীত বাকি সবাই তাদের যাওয়ার পথে এক নজর তাকিয়ে প্রকুচকে নিল। মেহুর কিছুটা সামনে ছেলেটাকে পুরো স্ক্যান করে নিল কয়েক সেকেন্ডেই। ছেলেটার হাঁটার ধরন, মাথা ভর্তি কোকড়ানো চুল, পরনের শার্ট হতে পায়ের জুতোটাও। নিজের পাশে সবকটাকে এভাবে অন্যদিকে তাকিয়ে থাকতে দেখে বিরক্ত হলো অপ্র। চেয়ারে হেলান দেওয়া গিটারটাকে সোজা করে ঠিক করে রেখে নিচের মুখের খোঁচা দাড়িতে হাত বুলাতে বুলাতে বলে উঠল, ওদিকে কি কোনো দেশের মন্ত্রীর আগমন ঘটেছে নাকি রে? অপ্রর কথাটা শুনে সবার নজর সেদিক থেকে ফিরল। কথাটা মাটি ছোঁয়ার আগেই প্রিয়া সন্দিহান গলায় বলে উঠল, আমি নিশ্চিত এই ছেলের সাথে মেহুর প্রেম চলছে। জেরি বিরক্তিতে মুখ চোখ কুচকে নিল। রিয়া তার বিনয় হেসে উঠল। অপ্রের মুখে কোনো ভাবাবেগ দেখা গেল না, সে কথাটা যেন শুনলই না। মেহু সম্পর্কিত কোনো কথা তার কানে প্রবেশ না করায় যেন উত্তম। অপ্র আগের মতোই কফির মুখে চুমুক দিয়ে কফি খাওয়াতে মনোযোগী। মোবাইলটা হাতে নিয়ে মনে মনে ভাবল, মেয়েটা চলে গেছে ভালোই হয়েছে, অসহ্যকর বস্তুগুলো চোখের সামনে না থাকাই শ্রেয়। অপ্রকে নির্বিকার দেখে জেনি বলে উঠল, অব্র তুই এমন কেন? অপ্র মোবাইল থেকে চোখ সরিয়ে মাথা তুলে জেনির দিকে তাকালো। দ্বিধান্বিত চোখে তাকিয়ে বলে উঠল, যেমন? শক্তপোক্ত, আর মেহুর ক্ষেত্রে তো পুরো একটা রোবট। ওই এভাবে একটা ছেলের সাথে চলে গেল, আমাদের সবাইকে তা ভাবাচ্ছে, অথচ তুই ভাবশূন্যতাভাবে বসে আছিস। অপ্র ঠোঁটজোড়া প্রসারিত করে মৃদু হাসল। ঘড়িতে সময় দেখে নিয়ে গিটারটা কাঁধে নিয়ে উঠে দাঁড়ালো। মোবাইলটা প্যান্টের ডান পাশের পকেটে ঢুকিয়ে নিয়ে সোজা হয়ে নিঃশ্বাস নিল। টেবিলের ওপর থাকা পানির বোতলটা হাতে নিয়ে অর্ধেক শেষ করে নিয়ে গম্ভীর গলায় বলে উঠল, জেনি, তোর চিন্তাভাবনা চমৎকার, তবে তুই কি বলতো, অব্র রায় কখনো এসব থার্ড ক্লাস বিষয় নিয়ে ভাবে না, তাতে তোদের কাছে হলাম না হয় শক্তপোক্ত। অব্র উঠে চলে গেল। জেনি কেন তাদের বন্ধুমহলের কেউই কখনো অব্রকে বুঝে উঠতে পারে না, শুধুমাত্র অয়ন্তী বাদে। অয়ন্তীর সাথে অপ্রের বন্ধুত্বটা সে হাই স্কুল জীবন থেকে। সেই সুবাদে হয়তো অয়ন্তী অপ্রকে বাকি সবার থেকে একটু বেশি বোঝে। অপ্র কখনো কখনো খুবই খোলামেলা, কখনো আবার গম্ভীর। আর মেহুকে তো কখনো সহ্যই করতে পারে না। কেন? মেহুকে ও ফ্রেন্ড হিসেবে মেনে নেয় না কেন? মেহুকে ওর সমান মনে করে না কেন? এসবের উত্তর ওদের বন্ধুমহলের কারো কাছেই নেই। জেনি দীর্ঘশ্বাস পেলে চশমাটা ঠিক করে আবারও আড্ডায় মশগুল হলো।
ভার্সিটির লম্বাটে বারান্দায় একপাশ দিয়ে গিটারটা কাঁধে নিয়ে হেঁটে যাওয়ার সময় অভাদ্য চোখজোড়া হঠাৎই দৃষ্টি ফেলল মাঠের এক কোণে দাঁড়িয়ে থাকা শ্যামলাবনের মেয়েটির দিকে। দুপুরের কাঠফাটা রোদ মেয়েটির শ্যামলা মুখশ্রীকে আরও কালো বানিয়ে তুলেছে। হলুদ রঙের সালোয়ার কামিজটাতে তাকে অতটাও সুন্দর লাগছে না অপ্রের চোখে। তাকে অপ্রের চোখে কখনো সুন্দর লেগেছিল। অপ্রের মস্তিষ্কে অপ্রকে প্রশ্ন ছুঁড়ে মারতেই তার শক্ত পোক্ত মন কীভাবেই উত্তর দিল। হ্যাঁ, কোনো এক সময় ওই শ্যামলা মেয়েটিকে তার কাছে অপরূপ মনে হয়েছিল, কিন্তু এখন আর মনে হয় না। অপ্রের মস্তিষ্ক পাল্টা উত্তর ছুড়ল। কখন? অপ্রের মন উত্তর খুঁজতে ব্যস্ত হলো। তারপর সেই সময়টির কথা মনে পড়তেই চোখজোড়া রক্তিম হয়ে উঠল, মুখের চোয়াল হয়ে উঠল শক্ত, হাতের মুঠো জোড়া কঠিন হলো। এদিক ওদিক তাকিয়েই পা বাড়ালো। সাথে সাথে তার মস্তিষ্ক বলতে লাগলো, না, মেহুকে তার কখনোই সুন্দর মনে হয়নি, কখনোই না। এমন মেয়ে সুন্দর হয় নাকি কারোর কাছে? থার্ড ক্লাস টাইপের মেয়ে সে, আর যার কাছে সুন্দর হোক, কখনোই অব্রর কাছে সুন্দর ছিল না, ও হবেও না। আজ প্রায় এক সপ্তাহ অয়ন্তী ভার্সিটিতে যায়নি, ইচ্ছে করেও যায়নি। ভার্সিটির কথা মনে উঠতেই সে অজানা ভয় মনের মধ্যে চেপে বসে। সেই অস্বস্তিকর মুহূর্তটা, সেই গরম নিঃশ্বাসের উপরে পড়া অনুভূতি, সেই কপালের বিচরণকারী ঠোঁটজোড়ায় স্পর্শ। হসপিটালে করিডোরে দাঁড়িয়ে সেদিন ঘটনাটা মনে করতে লোমগুলো কেঁপে উঠল অয়ন্তীর। হসপিটালের গমগমে পরিবেশে আরও বেশি চিন্তিত দেখাচ্ছে তাকে। মনের মধ্যে বোনের জন্য অজানা ভয় ভর করছে। বারান্দার চেয়ারে বসে আছে তার বাবা মা। তোর বোনের শ্বশুরবাড়ির অবন্তীর সাথে ছোটবেলা থেকে তেমন মেলামেশা হয়ে ওঠেনি অয়ন্তীর। অবন্তীর যখন 13 বছর বয়স তখনই অয়ন্তীর জন্ম। অবন্তী যখন ক্লাস 8-এ, তারপর 2-1 বছর কেটেছিল বোনের সাথে। এরপর কলেজ জীবন থেকে সে হোস্টেলে। অবন্তী বরাবরই ভালো স্টুডেন্ট, তাই বাবা মাও মেয়ের লেখাপড়ার জন্য হোটেলে থাকতে না করেনি। তারপর অনার্স কমপ্লিট করতে বিয়ে করে শ্বশুরবাড়ি। অয়ন্তীর সাথে মেলামেশা বলতে কলেজ ছুটিতে বাড়িতে আসা, এতটুকুই। তবুও তাদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব ভাব আছে। বোনের সম্পর্কটা গড়ে ওঠার আগেই তাদের বন্ধুত্ব সম্পর্কটা প্রথমেই গড়ে উঠেছিল। অয়ন্তীর পেছনে ফিরতে অবন্তী 8 বছরের মেয়েটা এগিয়ে এলো। অয়ন্তীর কাছাকাছি এসে বলে উঠল, আন্টি, আমি পানি খাবো। অয়ন্তী সরি চোখে তাকালো। অয়ন্তী ওর হাতটা ধরে এগোতে নিলেই ও হেসে উঠল। উৎফুল্ল চাহনিতে বলে উঠল, আমি খুব খুশি আন্টি, আমার ভাই হবে, ও আমার সাথে খেলবে, খুব মজা হবে, তাই না আন্টি? অয়ন্তী মৃদু হেসে বলল, হ্যাঁ, খুব মজা হবে। ভাইয়াকে দেখে নিয়ে তুমি আর আমি নানু বাসায় যাব, কেমন? তারপর তোমাদের বাসায় গিয়ে তোমার জামা কাপড় নিয়ে আবার চলে আসব। তখন কিন্তু হসপিটালে থাকবে বলে জেদ করবে না। আদ্রিতার পায়ের ব্যথাটা এই 7 দিনে কমেছে, নেই বললেই চলে। পায়ের হাড়টি ভেঙে না যাওয়ায় বেশি দিন পস্তাতে হয়নি তাকে। 7-8টা দিন বাড়িতে শুয়ে বসেই কাটিয়ে দিয়েছে সে। তবে তার সাথে অবশ্য মায়ের বকাবকি ফ্রি ছিল। ভাইয়ের চালানোর কথা না হয় বাদই দিল। চট্টগ্রাম থেকে ঢাকা এসে আবারও ডক্টর দেখিয়েছিল। ডাক্তারের কথা অনুযায়ী ওষুধগুলো কমপ্লিট করে 7 দিনের দিন আবারও একবার চেক আপ করানোর কথা। সকাল থেকে বাবা 3 বার বলে নিয়েছেন কথাটি, তাই বাধ্য হয়ে রৌদ্রকেই বোনকে নিয়ে আসতে হলো হসপিটালে। বোনকে 1 ঘন্টার মাঝে ডাক্তার দেখিয়ে আবার অফিসে ছুটতে হবে তাকে। অফিসের কাজের ক্ষেত্রে সে বরাবরই দায়িত্ববান। উচ্চ ধর্মবিত্ত ঘরের ছেলে সে। 2 বছর আগে মাস্টার কমপ্লিট করে 1 বছর হলো বড় একটা কোম্পানিতে বড় পদের একটা চাকরি পেয়েছে। কোম্পানির ক্ষেত্রে কোনোদিনই কোনো ফাঁকিবাজি করেনি রুদ্র। চাকরি পাওয়া অতটা সহজ না, তা সেই 1 বছরের অভিজ্ঞতাতেই টের পেয়েছে। অবশেষে বাবার শেষ বয়সের পেনশনের টাকার সংসার চলছে না, এটা ভেবেই আনন্দ লাগে রৌদ্রের। সেই সূত্রেই অফিসের সকল কাজে সে বরাবরই মনোযোগী। অফিসে প্রমোশনটা খুব প্রয়োজনীয় বিষয়। হসপিটালের কাছাকাছি আসতেই রিক্সা থেমে নেমে পড়ল সে। আদ্রিতাকে নামতে বলে হারা মিটিয়ে দিল। তারপর ধীর পায়ে এগিয়ে গেল হসপিটালে। ডাক্তারের সিরিয়াল আগে থেকে কেটে রেখেছেন রৌদ্রের বাবা, তাই তেমন একটা দেরি হবে না। আদ্রিতা কে বোঝেই হুট করে দাঁড়িয়ে বলল,
রৌদ্রের হাতটা চেপে ধরে ফিসফিসিয়ে বলে উঠল। ডাক্তার না দেখালে কেমন হয় ভাইয়া? রৌদ্র আদ্রিতার কথাটাকে পাত্তা দিল না। আদ্রিতার মাথায় সজোরে একটা চেটে মেরে হাসল, তারপর কৌতূহল কণ্ঠে বলল, খুবই ভালো হয়, ভালো থেকেও ভালো। আমার পকেটে টাকাটা বাঁচে যাবে। হ্যাঁ আমি মজা করছি না, সিরিয়াস। তো তোর কি মনে হয় আমি মজা করছি? আরে আমারই তো লাভ। আদ্রিতা ভ্রু কুঁচকাল। আদ্রিতার দৃষ্টি দেখে রৌদ্র আবারও বলে উঠল, গর্ধ, আমি কি তোকে হসপিটাল ঘুরতে নিয়ে আসার জন্য অফিস টাইমের লাঞ্চটা এখানে ব্যয় করেছি তোর সাথে? হ্যাঁ ভাইয়া, বোনের আবদারও শুনতে চাস না তুই? তো বোনের আবদার না শুনলে কি আমি মরে যাবো? আদ্রিতা কিছু বলতে যাবে তার আগে রৌদ্রের সাথে ধাক্কা খেল কেউ। সামনের জনের হাতে থাকা বোতলটা থেকে সব জল গিয়ে পড়ল রৌদ্রের গায়ে। রৌদ্র কয়েক সেকেন্ডে থমকে তাকিয়ে থমথম মুখে চাইল। সামনে অতি সুন্দর একটা যুবতী, চেহারায় একরাশ মুগ্ধতা, সাদা ধবধবে মুখে কপালে এসে জমেছে কিছু চুল। মেয়েটির দিকে একবার তাকিয়েই নজর সরালো সে। কঠিন কণ্ঠে বলল, দেখে শুনে হাঁটতে পারেন না নাকি? এত বড় হয়েও ছোটদের মতো লাফালাফি করছেন কেন? লাফালাফি করে হসপিটালে ছেলেদের থেকে প্রেমপত্র পাবেন আশা করছেন নাকি? অয়ন্তী প্রথম দফায় সরি শব্দটা বলবে ভেবেও বলল না। এমন বেয়াদব লোককে সে কিছুতেই সরি বলতে পারে না। লোকটার কথাই স্পষ্ট হয়ে ফুটে উঠেছে তারই সমালোচনা। সেই মোটেই লাফালাফি করছিল না। আর ছেলেদের থেকে প্রেমপত্র এসব তো মাথায় আসে না। ছি, লোকটির চিন্তাধারা কি বাছে! দেখতে তো ভদ্রই লাগছে, বেশ ফোসা, দেখে বোঝার উপায় নেই ভেতরের মানুষটার চিন্তাভাবনা এতটা বাজে। তুই জল খাবে বলে জল খাচ্ছে না, তাই তো অয়ন্তী বোতলের মুখ খুলে বোতল ভর্তি জল নিয়ে তুলিকে ধরার চেষ্টা করছিল। আর তার মধ্যেই এক ধাক্কা। তার মনে এমন কোনোই উদ্দেশ্য ছিল না। অয়ন্তীর এমন মুখটা দেখে সামনের লোকটি আবারও বলে উঠল, আশ্চর্য, কি করেছেন দেখেছেন? একটু অনুশোচনা বোধ তো আপনার মুখে ফুটে উঠছে না, নাকি ইচ্ছে করে করেছেন? হ্যান্ডসাম ছেলে দেখেই লেগে পড়েছেন দেখছি। অয়ন্তীর সাদা ধবধবে মুখটা এবার লালে রক্তিম হয়ে উঠল। লোকটা বারবারই তাকে নিয়ে বাজেভাবে কথা বলছে। না, এসব অপবাদ তো আর এমনি এমনি মেনে নেওয়া যায় না। অয়ন্তী এদিক ওদিক এক নজর তাকালো, তুলিকে কোথাও না দেখতে পেয়ে চিন্তিত হলো। পর মুহূর্তে তুলিকে হাসপাতালের করিডোরে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকতে দেখে নিঃশ্বাস ফেলল। সামনের লোকটার দিকে মনোযোগ দিয়ে তাকালো। একদম ফর্মাল ড্রেস আপে লোকটিকে পিক্ক মনে হচ্ছে। লোকটিকে সে দেখেছে, কোথায় যেন দেখেছে, এই মুহূর্তেই মনে পড়ছে না। তবে সে দেখেছে, একবার নয় বহুবার দেখেছে, কিন্তু কোথায়? অয়ন্তী কিছুক্ষণ ভাবল, উত্তর পেল না। সামনের লোকটির জলে ভেজা বুকে লেপ্টে থাকা শার্টটি একবার দেখে নিয়ে তাচ্ছিল্য মাখা হাসি নিয়ে বলে উঠল, ওভার কনফিডেন্স আপনার মিস্টার। আমার দিকে এক নজর তাকিয়ে ভাবতে থাকুন, আমার মতো মেয়ে কতগুলি প্রেমপত্র থাকতে পারে। ওকে? রৌদ্র হাসল। অয়ন্তীকে পা থেকে মাথা পর্যন্ত নিরীক্ষণ করে নিয়ে হেসে উঠল। কপালের চুলগুলো এক সাইডে ঠেলে দিয়ে বলল, কোথায়? আপনার শরীরে কোথাও তো প্রেমপত্র নেই। যে এক নজর নয়, অনেকবার তাকালাম, বাট দেখতে পেলাম না তো। শাট আপ! আমি আমার শরীরে প্রেমপত্র আছে বলিনি। রৌদ্র টান চোখের ব্রুটা উঁচু করে বলে উঠল, বলেননি? না, আমি ভাবতে বলেছি। ওকে? আর আমার মতো মেয়ে কখনোই ছেলেদের সাথে যেচে ধাক্কা খেতে যাবে না। গ্যারান্টি আছে? অয়ন্তী ব্রু কুচকে তাকালো। মানে? ধাক্কা খেতে যাবে না এই গ্যারান্টি কার্ড আছে? না মানে এই মাত্রই তো ধাক্কা খেলেন। অয়ন্তী বিরক্তিতে চোখ মুখ কুচকে নিল। বুঝতে পারল ছেলেকে ইচ্ছে করেই তাকে বিরক্ত করছে। ছেলেটির প্রতি রাগ জমেছে অনেক। কষিয়ে মুখে একটা থাপ্পড় দিতে পারলেই শান্তি পেত, কিন্তু তেমন কিছু আর করা হয়ে উঠল না অয়ন্তীর। বিরক্তিতে ছেলেটির দিকে তাকিয়ে জোরে বলে উঠল, বেয়াদব লোক, ফালতু। খেয়ে দিয়ে আর কোনো কাজ নেই, তাই মেয়েদের পেছনেই পড়ে থাকেন, রাইট? হসপিটালের মতো জায়গাতে এসেও এসব ছাড়েন না, অসহ্য। অয়ন্তী কথাটা বলেই হুড় করে অন্যদিকে এগোলো। লোকটির সামনে আর এক মুহূর্ত দাঁড়ানোর ইচ্ছে নেই তার। আদ্রিতা ভাইয়ের দিকে অপলক বিস্ময়ে তাকিয়ে আছে। সে এর আগে কোনো মেয়েকে এভাবে টিচ করতে দেখেনি তার ভাইয়াকে। দু বোনের সাথে ফাজলাম ও সম্পর্কটা সে ছোটবেলা থেকে। দু বোন ব্যতীত অন্য কোনো মেয়ের সাথে রুদ্র ইতিপূর্বে এমনটা করছে কিনা সন্দেহ। আদ্রিতা কিছুটা সময় ভাবল, না, করেনি। সে কখনো তার ভাইকে এমন ছেঁচড়ামো করতে দেখেনি। মুহূর্তে মুখের কোণে বাঁকা হাসি ফুটল। রৌদ্রের হাতে চিমটি কেটে খিলখিলিয়ে হেসে উঠল। তারপর গম্ভীর ভাব নিয়ে বলে উঠল,
মিস্টার আদনান মাহমুদ রৌদ্র। মেয়েটাকে আপনার মনে ধরেছে। রৌদ্র কপাল কুঁচকে তাকালো। কিছু বলার আগেই আদ্রিতা আবারও বলে উঠল, না মানে ভাইয়া, মেয়েটা আসলেই সুন্দরী, কি সাদা। ভাবছি আমার ভাবি বানাবো, দারুণ হবে না? চাপ নিস না, তোদের কেমিস্ট্রিটা না হয় আমি জমিয়ে দেবো। হিহি। রৌদ্র কিছু বলল না। মুখের কোণে হাসি ফুটিয়ে আদ্রিতার মাথায় চাটি মারল। তার বোনের সামনে এমন একটা ব্যবহার করা মোটেই উচিত হয়নি তার। বোন এবার দিনরাত মাথা খাবে নির্ঘাত। সে এমনটা করলই বা কেন? সে কি প্রথমেই এর শোকে বলে ব্যাপারটা সমাধান করে নিতে পারতো না? শুধু শুধু বিষয়টাকে 5 মিনিটের জঞ্জালে পরিণত না করলেও তো হতো। হোস্টেলের বেলকনিতে চুল আশ্রাতে আশ্রাতে দাঁড়িয়ে কিছু একটা ভাবতে ব্যস্ত মেহ। সন্ধে নেমেছে, ঘণ্টাখানেক হলো। রাতের আধারের অস্তিত্বকে বিলীন করতে রাস্তায় সোডিয়ামের আলোর উদ্ভব। হালকা হালকা বইছে হাওয়াটা। মেহর ভালোই লাগছে। খোলা চুলগুলো আজ বেনুনি করা নেই, সামনে এনে ছড়িয়ে রেখেছে। বেলকনির আলোটা না জ্বালাতে বেলকনি বিরাজ করছে আলো অন্ধকারের ছায়া। রাস্তায় গাড়ির যান্ত্রিক আওয়াজ মাথার ভেতরটা অতিষ্ঠ করে তুলেছে। মেহ মাঝখান বরাবর সিথি করে দুপাশে 2 বেনু করে ওড়নাটা গায়ে চড়িয়ে নিয়ে রুমে ঢুকবে। এমন সময় হঠাৎ থমকে দাঁড়িয়ে গেল। কিছুটা সময় আনমনে কিছু ভাবতেই চোখ দিল, ঝরল কয়েক ফোঁটা নোনতা পানি। মুহূর্তেই হাতটা চলে গেল মাথার মাঝখান বরাবর সিথিতে। চোখের সামনে ভেসে উঠল জ্বলন্ত একটা স্বপ্ন। না, স্বপ্ন নয়, বাস্তব। 3 বছর আগে ঘটে যাওয়া এক বাস্তব, যা এখন শুধু স্মৃতি। এমনটা তো না হলেও পারত। মেহুর সাথে কেন এমনটা হলো? কেন? সবার সামনে কখনো নিজের দুঃখ প্রকাশ করা হয়ে ওঠেনি মেহুর। দুঃখ বলতে রাতের আধারে বাতি নেভানোর পর ঘুমানোর সময় আর এই বেলকনিতে যতটা সময় সে একা দাঁড়িয়ে থাকে, এটুকু তো তার দুঃখ। মেহু বেলকনির দরজার অন্য কারোর পায়ের শব্দ শুনেই বাম হাতের তালু দিয়ে মুছে নিল চোখের পানি। উল্টো দিকে ফিরে সোনিয়াকে দেখে নিয়ে মৃদু হাসল। মেয়েটি তার থেকে জুনিয়র, এবার অনার্স ফার্স্ট ইয়ারে। রুমের 3টি বেডের একটিতে মেয়েটি থাকে। মেহু আর দাঁড়ালো না, রুমের ভেতর গিয়ে মোবাইলটা হাতে নিল। অয়ন্তীকে কল করবে ভেবে ও করল না, কি বুঝে। কিছুটা সময় পর মোবাইলটা নিচে বেজে উঠল। মেহু প্রচুরা কুচকে তাকাতেই মোবাইলের স্ক্রিনে রিয়াদের নাম্বার দেখল। অলস ভঙ্গিতে কলটা রিসিভ করতেই ওপাশ থেকে রিয়াদ হন্তদন্ত হয়ে বলে উঠল, দোস্ত, একটা কাজ করে দিতে পারবি? মেহু নির্বিকার ভাবেই বলল, কি কাজ? একটা প্রেমপত্র লিখে দে না। মেহু এবার মৃদু হাসল। কেন? প্রেমিকার জন্য প্রেমপত্র লিখতে পারছিস না? আরে না, আমাদের মধ্যে কখনোই প্রেমপত্র দেওয়া নেওয়া হয়নি। সমস্যাটা অন্য জায়গায়, অভ্রকে নিয়ে। অপ্রের নামটা শুনতেই মুখের হাসিটা উবে গেল মেহুর। এই ছেলেটার মধ্যে কেমন যেন এক মাদকতা আছে। ছেলেটিকে দেখলেই মেহুর চোখজোড়া ফেরাতে পারে না। ছেলেটির নাম শুনলেও যেন কেমন এক অস্থিরতা ভেতরটা হুহা করে ওঠে মেহুর। সে অপ্রের নাম শুনে নিজের দুর্বলতাটাকে যথাসম্ভব কন্ট্রোল করে জিব্বা দিয়ে ঠোঁট ফেঁচালো সে। শুকনো ঠোক গিলে বলে উঠল, আফরোকে নিয়ে? রিয়াদ বিরক্তিত গলায় বলল, আরে অভ্রের গার্লফ্রেন্ড রিয়া, ও বায়না ধরেছে ওর বার্থডেতে চিঠি লিখে উইশ করতে হবে। অভ্র নাকি কোনো কালে প্রেমপত্র লিখেনি, অভিজ্ঞতা নেই। বিনয় প্রেম করে না, তাই বিনয়কে বললাম না, কিন্তু আমাকে বলে বসলো চিঠি লিখে দিতে। কেমনটা লাগে বল? মেহুর কণ্ঠটা খানিক শক্ত হয়ে এলো। কাট গলায় বলল, লিখে দে। রিয়াদ অসহায় গলায় বলল, এই পর্যন্ত 15টা পৃষ্ঠা ছিঁড়ে নিয়েছি, সব লণ্ডভণ্ড। আমি অতটাও আবার গুছিয়ে লিখতে পারি না। অভ্রকে তো জানিস, প্রচুর রাগী। চিঠি লিখিনে জানলে প্রচুর রেগে যাবে। তার উপর যা গম্ভীর, পারলে 15 দিন কথাই বলবে না। তো অন্তির বোনের ছেলে হয়েছে ও ওখানে। প্রিয়া ও তো অলওয়েজ বয়ফ্রেন্ড। জেনিকে কল দিয়েছিলাম, সোজা না। বিনয়কে জিজ্ঞাসা করলাম, কতগুলো কিলখুশি বসিয়ে দিল। আর তুই আছিস। আমি জানি তুই কোনো অনুরোধ করলে না করিস না, প্লিজ। তাছাড়া তুই খুব গুছিয়েও লিখতে পারিস। মেহু কি রেগে যাচ্ছে? শরীরে ঘাম ছুটেছে, মাথার উপর ফ্যানটা ফোবো করে চলেছে, তবু সে ঘামছে। হাত পা কেমন যেন কাঁপছে। নিজের প্রিয়জনের প্রিয়তমাকে চিঠি লেখা নিশ্চয়ই এত সোজা না। মেহু কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, আমার প্রেম সম্পর্কে অভিজ্ঞতা নেই, সো পারবো না, রাখছি।
মেহু কলটা কেটে দিবে এমন সময় রিয়াদ আবারও বলে উঠল, এই প্লিজ, অব্রকে চিঠি লিখে না দিলে ও নির্ঘাত আমরা ঋতুর মাঝে ভেজাল লাগিয়ে দিবে। তাছাড়া তুই তো একবার প্রিয়াকে চিঠি লিখে দিয়েছিলি, প্লিজ। মেহু জোরে নিঃশ্বাস ফেলল। অব্র কি এসব ইচ্ছে করে করছে? অব্র কি তাকে কষ্ট দেওয়ার জন্য করছে? অব্র কি জানতো রিয়া চিঠিটা লেখার জন্য মেহুকে বলবে? হয়তো জানতো, নয়তো জানতো না। আচ্ছা, অব্র কি খুব সহজেই রিয়াদকে একটা মিথ্যে বলে দিল না সে কখনো চিঠি লেখেনি? লিখেছিল তো, কোনো একটা সময় সে চিঠি লিখেছিল। চিঠির লেখনীও খুব ভালো ছিল, তবে মিথ্যে বলল কেন? মেহু কপালের ঘাম মুছে নিয়ে ধীরে কণ্ঠে বলল, কাল সকালে দিব। অফরোজ যদি জানে তাহলে তো রাগ করবে হয়তো। করবে না। মেহু আর কিছু বলল না। কল কেটে মোবাইলটা ছুঁড়ে মারল টেবিলের এক কোণায়। মোটা বইয়ের মাঝখান থেকে লাল রঙের এক টুকরো কাগজ নিয়ে লিখতে বসল চিঠি। দীর্ঘশ্বাস ফেলে কলমটা এগিয়ে নিল। রুমের একটা মেয়ে বাড়িতে গেছে, আরেকজন বেলকনিতে। রুমের মধ্যে বিরাজ করছে বিশাল এক নীরবতা। সেই নীরবতার সঙ্গ দিচ্ছে মেহুর দুঃখগুলোকে খুব সুন্দরভাবে ক্ষণে ক্ষণে বেড়ে যেতে। সেই নীরবতার সঙ্গ দিচ্ছে মেহুর দুঃখগুলোকে খুব সুন্দরভাবে ক্ষণে ক্ষণে বেড়ে যেতে। গলা কেমন শুকিয়ে আসছে তার, চোখ জোড়া ভিজে এসেছে। চিঠির পাতায় যেন ভেসে উঠল উজ্জ্বল ফর্সা মুখের সেই চাহনি, মুখের সেই খোঁচা দাড়ি আর মায়াবী চোখ জোড়া। গলায় কালো কুচকুচে তিলটা মনে পড়তেই ঠোক গিলল মেহু। টেবিলে নিচে থাকা জলের বোতল থেকে গ্লাস ঢেলে নিল জল, তারপর মুহূর্তেই শেষ করে নিল জলের গ্লাসটা। রাতের খাবার খেয়ে রুমে ঢুকছে রৌদ্র। দরজা বন্ধ করে বিছানার উপরে পড়ল, বুকে বালিশ চেপে চোখ জোড়া বন্ধ করল। মুখে উৎফুল্ল হাসি। কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে রেখে খুলে নিল চোখ জোড়া। খাটের থেকে কয়েক হাত দূরে আলমারি ধীর পায়ে এগিয়ে গেল। আলমারি খুলে ড্রয়ার থেকে বের করে নিল একটা নূপুর, সাথে একটা মালা। মালাটা শুকিয়ে গিয়েছে, মরমরে হয়ে কয়েকটা ফুলের অংশ ড্রয়ারে পড়েও রয়েছে। কবেকার কে জানে। রৌদ্র কিছুক্ষণ চোখের পলক না ফেলে তাকিয়ে থাকলো ওই দুটো জিনিসে। তারপর মালাটা নাকে চেপে ধরল। শুকনো মালা, কি গ্রান পাওয়া যায়। রৌদ্র সে পরিচিত গন্ধটা খুঁজতে লাগলো, পেয়েও গেল। কেমন এক মাদকতা শরীরটাকে নেশায় মত্ত করল। বুকের ভেতর চিনচিনে ব্যথা অনুভব করল রৌদ্র। কল্পনায় আঁকতে লাগলো এক রমণীকে, শাড়ি পরিহিত, হাতে চুড়ি, কপালে টিপ, মাথায় খোলা চুলগুলো বেলি ফুলের মালা দিয়ে জড়ানো, পায়ের নূপুরের ক্ষীণ আওয়াজ। মুহূর্তেই চোখ জোড়া খুলে নিল রৌদ্র। কল্পনায় সেই রমণীকে চোখের সামনে আবিষ্কার করল। মেয়েটিকে দেখে নজর সরালো না। কেন সরাবে নজর? এই সময়টি একান্ত তার, যতবার ইচ্ছে ততবার দেখবে সে। রৌদ্র মেয়েটির দিকে তাকিয়ে ভারী চমৎকার হাসল। বাঁকা হেসে মৃদু কণ্ঠে বলল, আমাকে সেকেন্ডে সেকেন্ডে বুকে চিনচিনে ব্যথা অনুভব না করালেই তো হয়। প্রতি মুহূর্তে তোমার কথাই মনে পড়ে। কেন? তোমাকে দেখলে অদ্ভুত মাদকতায় নেশাগ্রস্ত হয়ে যায় যে। সত্যি বলো তো, তুমি মানুষ নাকি ম্যাজিশিয়ান? ম্যাজিক করে দাওনি তো আমার উপরে? কথাটা বলেই আরেক পা এগোতে নিলেই দরজায় টোকা পড়ল। রৌদ্র চমকে উঠল। সামনে তাকাতেই আর দেখা পাওয়া গেল না সে রমণীর। সে মেয়েটি কি এসেছিল? রৌদ্র হাসল। সত্যি দিন দিন সে পাগল হয়ে যাচ্ছে। পাগলাটে ভাবে ভরে উঠেছে তার মন। না হলে কি কেউ সজাগ থেকেই কল্পনাকে বাস্তব মনে করে? নূপুর আর মালাটা তাড়াতাড়ি ড্রয়ার থেকে রেখে দরজার দিকে পা বাড়ালো। দরজা খুলতেই টি শার্ট আর প্লাজো পরা আদ্রিতাকে দেখে কিঞ্চিত ব্রু কুঁচকাল। কপালের চামড়ার ভাঁজ পড়ল। দেয়াল ঘড়িটার দিকে সোজা দৃষ্টি ফেলল। 12টা বাজার আর 15 মিনিট বাকি। আদ্রিতা এখনও ঘুমায়নি। বাড়িতে আসার পর 11টা বাজতে না বাজতেই সে ঘুমিয়ে পড়ল। তবে আজ ঘুমায়নি। রৌদ্র আদ্রিতার দিকে তাকিয়ে বলে উঠল, রাত জেগে জেগে প্রেম করছিস নাকি? এখনো ঘুমোস নিজে? আদ্রিতা কিছু বলল না। পা বাড়িয়ে ঢুকে পড়ল রুমের ভেতরে। খাটের উপর ধূপ করে বসে পড়ে মুখ পাকালো। আমি তেমন না যে রাত জেগে প্রেম করব, ওকে? কথা হলো তোর মোবাইল কোথায়? রৌদ্র আদ্রিতার দিকে এগিয়ে এলো। আদ্রিতা মাথায় সজোরে একটা চাটি দিয়ে বলল, আমি ঘুমোবো, ফুট এখান থেকে। তুই এই সময় আমার কাছে মোবাইল খুঁজতে এসেছিস? দে না ভাইয়া। দিব না। তাহলে আমিও যাব না, তোকে ঘুমোতেও দেব না।
রুদ্র বিরক্ত হলো। আদ্রিতা জেদ সম্পর্কে সে জানে, বলেছে মানে বলেছে, হয়তো সারা রাত এখানেই বসে থাকবে। রুদ্র হাত বাড়িয়ে বালিশের কাছ থেকে মোবাইলটা নিল, আদ্রিতার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এবার যাবি, নইলে লাথি মেরে বের করবো। আদ্রিতা উঠে দাঁড়ালো, এক পা এগোবে ভেবে আবারও খাম্বার মতো দাঁড়িয়ে বলল, মোবাইলটা রৌদ্রের দিকে বাড়িয়ে দিয়ে বলল, লক খুলে দে।